ধন্যবাদ। বিজ্ঞান নিয়ে কাজ করতে আমার সব থেকে বেশি ভালো লাগে তাদের সাথে যারা বিজ্ঞানকে অনেক বেশি ভয় পান, যারা বিজ্ঞান শুনলে মনে করেন একটা খুব জটিল ইকুয়েশন আছে, এই জিনিসগুলো হয়তো আমরা বুঝবো না, তাদের সাথে বিজ্ঞান নিয়ে কাজ করতে আমার সব থেকে বেশি ভালো লাগে। আর এই কারণে যখন সায়েন্স সোসাইটি নিয়ে আমি বিভিন্ন জায়গায় সায়েন্স রিলেটেড বিষয় নিয়ে টক দিই বা কোনো ধরনের এই ধরনের ওয়ার্কশপ করি, তখন আমার কাছে মনে হয় যে আমি প্রথম থেকে যদি কাউকে শেখাতে পারি সেটা আমার কাছে ভালো লাগে। কারণ যে অনেক বেশি কিছু জানে তার কাছে গভর্নমেন্ট দেওয়া যায় কম। তো যাই হোক, আজকে গভর্নমেন্ট দেবো না। আমার খুব ভালো লাগার ছোট ভাই হচ্ছে প্রিন্স, এবং সেও অনেক বেশি ক্রিয়েটিভ একজন মানুষ, এবং তাকে প্রথমত ধন্যবাদ জানাই যে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন তার সংগঠনের। পলিটিক্যাল সায়েন্স, দেখুন কথার সাথে সায়েন্স শব্দটি যুক্ত আছে, তার অর্থ হচ্ছে আমরা যে সমাজে বিজ্ঞান এবং সিদ্ধান্ত নেবার যে টেকনিক, এই জিনিসটাকে যে আলাদা করে ফেলেছি, বাস্তবে শুরু থেকে এটা আলাদা ছিল না। অর্থাৎ একজন সমাজের যারা লিডার রয়েছেন, যারা নেতৃত্ব দেন, সমাজ নিয়ে চিন্তা করেন, পলিটিক্স নিয়ে ভাবেন, তাদের কিন্তু সিদ্ধান্ত নিতে হয়। এই সিদ্ধান্ত নিতে গেলে তারা কিসের ভিত্তি করে সিদ্ধান্ত নেবে? তারা নেবে যে একটি সমাজকে পর্যবেক্ষণ করে সেখান থেকে যে ফ্যাক্টসগুলো বের হয়ে আসবে, বর্তমান অবস্থাগুলো কী অবস্থা আছে, সেখানে দাঁড়িয়ে আমি রাস্তা গতিতে বানালে দেশের জন্য ভালো হবে, কোন জায়গায় ড্রিল করে গ্যাস পাওয়া যাবে এবং সেখানে ইকোনমি ভালো চলবে, এই সিদ্ধান্তগুলো নেওয়া এগুলো ডিপেন্ড করছে ফ্যাক্টসের উপরে, অর্থাৎ পর্যবেক্ষণের উপরে। পর্যবেক্ষণটাই তো বিজ্ঞান, অর্থাৎ একটা জায়গা আমি রিসার্চ করে সেখান থেকে ফলাফল বের করবো যেখানে গ্যাস পাওয়া যাবে অথবা যাবে না। অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার প্রসেসের সাথে বিজ্ঞান বেশিভাবে জড়িত, যে কারণে যে সমাজে পলিটিক্সের সাথে যারা যুক্ত তারা সায়েন্সকে সায়েন্সের সাথে যাদের সামঞ্জস্য আছে সেই সমাজ মানুষ বেশি এগিয়ে গেছে। যে কারণে আমরা দেখি মার্কিন যুক্তরাষ্ট্রের একদম ফাউন্ডিং ফাদার্সদের ভেতরে দেখবেন যে অনেকে রয়েছেন যারা ছিল সায়েন্টিস্ট, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন থেকে শুরু করে আরও অনেকে যারা ব্যক্তিগত জীবনে, হ্যাঁ তারা ব্যক্তিগত জীবনে কিন্তু বিজ্ঞানকে অনেক বেশি বোঝার চেষ্টা করেছে, যে কারণে সেই দেশের সিভিলাইজেশনটা এমন একটি পর্যায়ে গেছে যেখানে আমরা তাদেরকে অনুসরণ করি। আমাদের আজকের যে ওয়ার্কশপটি হবে বা আজকে যে আমরা আলোচনা করবো, সেখানে বলা হচ্ছে রিনিউয়েবল এনার্জি ফর ডেভেলপিং কান্ট্রিজ, এবং বলেছে স্পেসিফিক্যালি বাংলাদেশ নিয়ে আমরা কথা বলতে চাই। তাহলে এই যে রিনিউয়েবল এনার্জি বা নবায়নযোগ্য শক্তি নিয়ে বলার আগে আমরা কয়েকটা প্রশ্ন আজকে ইমেল পেজে আপনারা যারা পেজটা দেখেছেন সেখানে কয়েকটা প্রশ্ন বলেছিলাম। সেই প্রশ্নের প্রথমটুকু ছিল হোয়াট ড্রাইভস দ্য সিভিলাইজেশন। আমরা তো প্রত্যেকে একটা সভ্যতার অংশ, এই সভ্যতাগুলোকে কি আসলে ড্রাইভ করে নিয়ে যায়, এগিয়ে নিয়ে যায়? এই কোশ্চেনের অ্যান্সার যদি দেখি একদম শুরু থেকে প্রথম দিকে দেখবেন যখন মানুষ পায়ে হেঁটে এক জায়গায় থেকে আরেক জায়গায় যাতায়াত করবেন, তখন একটা রেগুলেশনের চেঞ্জ আসে তখনই যখন তারা ঘোড়া কিংবা গাধাকে ব্যবহার করে পণ্য পরিবহনের জন্য, তাই না? এরপরে দেখা যায় যে যখন ঘোড়া বা গাধার মাধ্যমে আপনি এক জায়গা থেকে আরেক পণ্য নিয়ে যেতে পারছেন অনেক বেশি সহজে, বহু দূরান্তে নিয়ে যেতে পারছেন, তখন শুরু হয় ব্যবসা, ট্রেড। দেখা যাচ্ছে একটা সিভিলাইজেশন সাথে আরেকটা সিভিলাইজেশন যারা 2-3 হাজার কিলোমিটার দূরে আছে তাদের ভিতর যোগাযোগ তৈরি হয়। অর্থাৎ সেই জায়গায় সিভিলাইজেশনকে ড্রাইভ দিয়েছিল ওই গাধা কিংবা ঘোড়া, অর্থাৎ একটি বাহন। তার পরবর্তীতে দেখুন যে সভ্যতাগুলোর কাছে নেভাল পাওয়ার সব থেকে বেশি ছিল, পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট অনেকে আছেন তারা জানবেন যে নেভাল পাওয়ার যাদের কাছে ছিল তারাই কিন্তু কলোনাইজ করতে পেরেছে। পর্তুগিজ কিংবা ব্রিটিশ অথবা ডাচ যারা কলোনাইজার ছিল তাদের নেভাল পাওয়ার ছিল অনেক বেশি, তাদের অনেক বড় বড় জাহাজ ছিল। এই জাহাজগুলোকে তারা সমুদ্র পাড়ি দিয়ে দূর দূরান্তের জায়গাগুলো যেগুলো অনেক ডিসকভারি করা হয় না, সেই জায়গাগুলোতে যে তারা ডিসকভার করে তাদেরকে কলোনাইজ করে, সেই জায়গা আমাদের এই সিভিলাইজেশনগুলোকে ড্রাইভ দিয়েছিল ওই জাহাজ। এর পরবর্তীতে বলতে গেলে একইভাবে আমাদের উড়োজাহাজের কথা, সেটাও কিন্তু মডার্ন এজ অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল এরাতে যখন আমরা প্রবেশ করি এই সময়টায় উড়োজাহাজের ফলে এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা আরও ইজিলি স্থলভাগের ভিতর দিয়ে যাওয়া সম্ভব হলাম। এই জিনিসটা আরেকটা ড্রাইভ। কিন্তু সমস্যা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এজের পর আমরা যখন দেখেছি 1980-90 সালের পর থেকে ইনফরমেশন টেকনোলজি এক একটা দেশের মেরুদণ্ড কত শক্তিশালী সেটা নির্ধারণ করে দিচ্ছে, তখন কিন্তু ড্রাইভ দেওয়ার জন্য এই বাহনগুলো থেকে একটা নতুন
কেন? কারণ হচ্ছে এখন আপনি বাংলাদেশে দাঁড়িয়ে থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের লেটেস্ট খবরগুলো পেতে পারেন যদি আপনার কাছে ডিভাইস থাকে, কোনো ল্যাপটপ আছে, ইন্টারনেট আছে। কিন্তু কিছুই চলবে না যদি না ইলেকট্রিসিটি থাকে। তার অর্থ হচ্ছে যেমন আগে আপনার কাছে পণ্য ছিল, আপনার গ্যারেজ ভর্তি বা গাড়ি ভর্তি পণ্য রেখেছিলেন, কিন্তু আপনার সামনে ঘোড়া ছিল না, গাধা ছিল না, তখন তো কোনো লাভ হতো না। ঠিক একইভাবে আপনার কাছে মোবাইল ফোন আছে, ইন্টারনেট আছে, কোনো কিছুই মিনিংলেস, সবকিছু মিনিংলেস হবে যদি ইলেকট্রিসিটি না থাকে। এই জন্য আমরা বলছি বর্তমান যুগের সিভিলাইজেশনকে যদি কিছু ড্রাইভ করে থাকি সেটা হচ্ছে ইলেকট্রিসিটি। যে কারণে দেখবেন উন্নত বিশ্বে ইলেকট্রিসিটি পার ক্যাপিটা কনজাম্পশন যত, বাংলাদেশ বা যে দেশগুলো অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে তাদের ইলেকট্রিসিটি পার ক্যাপিটা কনজাম্পশন অনেক কম এবং তার জিডিপির সাথে এই ইলেকট্রিসিটির সরাসরি সম্পর্ক আছে। আমরা দেখি বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা দৈনিক প্রতিটা মানুষ পার ক্যাপিটা কতটুকু ইলেকট্রিসিটি কনজাম্পশনের মধ্যে দিয়ে যায় সেটা হচ্ছে মাত্র 310 কিলোওয়াট আওয়ার। কিলোওয়াট আওয়ার জিনিসটা কি একক, আমরা যদি ধরে নিই যে 1 ঘন্টায় আমরা কতখানি ইলেকট্রিসিটি ব্যবহার করি সেটাকে আমরা বলি কিলোওয়াট আওয়ার। সেই হিসেবে 310 যদি বাংলাদেশের পয়েন্ট হয়ে থাকে, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র 2500, ইউরোপের দেশগুলো কিছু কিছু ক্ষেত্রে তারা 3000 ছাড়িয়ে গেছে, কিছু কিছু ক্ষেত্রে তারা 2000, 2500। তাহলে চিন্তা করুন যে দেশগুলোর পার ক্যাপিটা কনজাম্পশন এত বেশি, তারা ওই বিদ্যুৎটা নিয়ে কত কিছু করতে পারে। আপনার গ্রামের বাড়ি কত চিন্তা করুন, আমাদের বাসায় ইলেকট্রিসিটি যদি খুব বেশি সহজে আমরা পেতাম তাহলে আমাদের মায়েদেরকে আমরা কষ্ট করে কাপড় চোপড় ধুতে হতো না, আমরা ওয়াশিং মেশিনে নিতে পারতাম। আমরা ওই লাকড়ির চুলায় রান্না করতে করতে তাদের শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে, অনেকে অনেক কষ্ট হচ্ছে, সেটা না করে আমরা তাদেরকে কুকার করে নিতে পারতাম। প্রতিটা ডিভাইস এখন যে ইলেকট্রিসিটিতে চলে তার অর্থ হচ্ছে ইলেকট্রিসিটি যদি বেশি সাপ্লাই দিতে পারে মানুষের কাছে অনেক অনেক সম্ভাবনা খুলে যায় আরো কতভাবে সেটাকে ব্যবহার করতে পারে। সেই জায়গা থেকে বাংলাদেশের অবস্থা আমরা দেখলাম যে উন্নত দেশগুলো থেকে আমরা 10 ভাগ ছোট অবস্থায় আছি ইলেকট্রিসিটি। আমরা জানি বাংলাদেশের 60% মানুষ কন্টিনিউয়াস ইলেকট্রিসিটি পায় না, 40% মানুষের কাছে আমরা ইলেকট্রিসিটি পৌঁছে দিতে পেরেছি। এই 60% মানুষ কন্টিনিউয়াস ইলেকট্রিসিটি পায় না, দেখবেন যে দিনের ভিতরে 1 থেকে 1.5 ঘন্টা পর পর তাদের কিন্তু চলে যাচ্ছে, তারা প্রচন্ড কষ্টে আছে সেই জায়গায়। কন্টিনিউয়াস ইলেকট্রিসিটি যদি আমরা বাড়াতে পারি জীবনযাত্রার মানগুলো কিছু বেড়ে যাবে। তাহলে এখন আমরা পরবর্তী প্রশ্ন যেটি করেছিলাম সেখানে যদি যাই, সেটি হচ্ছে ফুয়েল এনার্জি অ্যাসিস্টেড ডেভেলপমেন্ট, মানে উন্নয়নের সাথে জ্বালানি এবং বিদ্যুৎ এর কি সম্পর্ক রয়েছে। এটা যদি দেখতে চাই তার একটি অলরেডি আমি বলেছি যে সিভিলাইজেশন এখন চালাচ্ছে ইলেকট্রিসিটি। আপনি লক্ষ্য করুন একটি দেশ কতখানি উন্নত হচ্ছে তার একটা প্রমাণ হচ্ছে সেই জায়গায় আরবানাইজেশন বা নগরায়ন কেমন হচ্ছে। যদি এমন হয় যে ভারতের দিকে যদি তাকায়, রাইজিং কান্ট্রি ভারতে দেখবেন তারা মুম্বাই শহর কিংবা আহমেদাবাদ, বেঙ্গালুরু অথবা কলকাতারও দেখবেন যে নতুন শহর বলে তারা যে এক্সটেনশনগুলো করছে সব জায়গায় তারা হাই রাইজ বিল্ডিং, স্কাই স্ক্র্যাপার তৈরি করতে যাচ্ছে। অথচ 10-15 বছর আগেও ভারত অত্যন্ত দরিদ্র অবস্থায় ছিল, এখন তাদের বডি ল্যাঙ্গুয়েজ খুব চেঞ্জ হয়ে গেছে, তারা চাইছে সুপার পাওয়ার হতে। তার অর্থ হচ্ছে যে কোনো ডেভেলপমেন্ট কান্ট্রি যদি উন্নয়ন করতে চায় তাকে আরবানাইজেশনের ভেতর বেড়ে যেতে হবে, অর্থাৎ নগরায়ন করতে হবে। নগরায়ন মানে কি? নগর তৈরি করা, প্ল্যান্ড সিটি তৈরি করা, সেখানে অনেক মানুষকে থাকতে হবে, 2 কোটি 2.5 কোটি মানুষ সেখানে থাকবে, তাদের জন্য আবাসন থাকতে হবে, কমার্শিয়াল স্পেস থাকতে হবে, তাদের জন্য ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি থাকতে হবে, তাদেরকে কাজ করতে হবে। আমি তো একটা শহরে থাকার জন্য এখানে আসবো না, আমাকে কাজ করতে হবে, বিনিময়ে আমি যে আর্নিংস পাবো সেটাকে খরচ করতে হবে। তার মানে সেই জায়গায় ইন্ডাস্ট্রি এবং ফ্যাক্টরি থাকবে একটি জোন, আর কি জোন থাকবে ওই যে টাকাটা আমি আয় করলাম মাস শেষে খরচ করার জন্য মার্কেট শপিং মল, অর্থাৎ যেখানে আমি খরচ করতে পারবো। এই কমার্শিয়াল স্পেস, ইন্ডাস্ট্রি এবং আবাসন সবকিছু মিলেই নগর। এই সমস্ত কিছু চলতে গেলে প্রয়োজন বিদ্যুৎ। এই বিদ্যুৎটা যত বেশি একটি শহরে দেওয়া যাবে এই শহরের নগরায়নটা তত বেশি ফাস্টার। কারণ দেখুন আমরা পূর্বাঞ্চলে কি নতুন শহর করতে যাচ্ছি, বাংলাদেশ গভর্নমেন্টের অনেক বড় প্ল্যান আছে পূর্বাঞ্চলে একটি নতুন শহর করবো, আমরা মেট্রোপলিস করতে চাই সেটাই। কিন্তু আমরা শুনছি যে গত 2008 থেকে এখন পর্যন্ত এই দীর্ঘ সময়ে এখন
সেখানে গ্যাস এবং বিদ্যুৎ সাপ্লাই দিতে পারছি না। এবং এটা সবথেকে বড় একটি বাধা সেই জায়গায় নগরায়ণ করা, কারণ বিদ্যুৎ এবং গ্যাস যদি সেখানে না পৌঁছায় কোনো কনস্ট্রাকশন সেখানে হবে না, কোনো কিছু সেখানে দাঁড়াবে না। অর্থাৎ একটা নগর তৈরি করতে গেলে সেই জায়গায় অবশ্যই আমাকে বিদ্যুতের সাপ্লাই ঠিকমতো পৌঁছে দিতে হবে। আজকে লক্ষ্য করুন, আমরা একটি দেশে বলেছেন যে ডেভেলপিং কান্ট্রি যারা ডেভেলপ করতে চায় তার জন্য নগরায়ণ প্রয়োজন। আরেকটি জিনিস প্রয়োজন ট্রান্সপোর্টেশন। ধরুন এক জায়গা থেকে আরেক জায়গায় আপনি মুভ করতে চান, আপনার যদি ট্রান্সপোর্টেশন সিস্টেম ভালো না থাকে, অপ্রতুল হয়, তাহলে কিন্তু ডেভেলপমেন্ট হবে না। আজকে যদি প্রতিটি জেলা, প্রতিটি বিভাগীয় শহর থেকে ঢাকাতে আমরা 1.5 ঘন্টার ভিতরে আসতে পারতাম, একটু কল্পনা করুন বাংলাদেশের অবস্থাটা কি হতো। আপনি রংপুরে আছেন, রংপুর থেকে ঢাকার ডিস্টেন্স 300 কিলোমিটার। 300 কিলোমিটার আমি 2 ঘন্টার ভিতরে যদি আসতে পারি, তাহলে একজন মানুষের এই ঢাকায় এসে মানে বসবাস করার প্রয়োজনীয়তা কমে যায়। সে সকালবেলা রওনা দিয়ে এখানে কাজ করে আবার ফিরে চলে যেতে পারবে। চট্টগ্রাম থেকে যদি সে 2 ঘন্টায় আসতে পারে, তাহলে কিন্তু এই দেশের ইনফ্রাস্ট্রাকচারটাই বদলে যাবে। জায়গায় আমরা দেখবো যে ডিসেন্ট্রালাইজেশনটা হচ্ছে, বিকেন্দ্রীকরণ হচ্ছে, মানে আরবান ফ্যাসিলিটিগুলো ধীরে ধীরে আপনার ছড়াতে থাকবে এবং বিভাগীয় শহরগুলো ডেভেলপ হবে। এটা তখনই সম্ভব যদি আপনি হাই স্পিড রেলওয়ে সিস্টেম নিয়ে আসেন। আর হাই স্পিড রেলওয়ে সিস্টেম সব কিছু চলে ইলেকট্রিসিটিতে। একটিও এরকম ট্রেন দেখাতে পারবেন না যেটার স্পিড 100 কিলোমিটার/আওয়ারের বেশি, কিন্তু সেটা চলে ডিজেল দিয়ে, সেগুলো চলে ইলেকট্রিসিটি। কারণ ইলেকট্রিসিটি খুব এফিসিয়েন্টলি সেটাকে হচ্ছে আপনার মোশনের মানে কত চালানো যায়। আপনি যদি পেট্রোল দিয়ে কোনো গাড়ি চালান, আমরা ছোটবেলায় পড়েছিলাম পেট্রোল ইঞ্জিনের কর্মদক্ষতা 30%। তার মানে হচ্ছে 100 টাকার পেট্রোল কিনে যদি আপনি এটাকে দিয়ে কোনো কাজ করেন, 30% তার আউটকাম হবে, 30 টাকার কাজ আপনি ফেরত পাবেন। কিন্তু বিদ্যুতের ক্ষেত্রে এটা হচ্ছে 95-98%। এই জন্যই বড় বড় যতগুলো ট্রেন দেখবেন কিংবা হচ্ছে মেশিনারি, তো সেই জায়গায় ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে আমরা যদি বিদ্যুতের সাপ্লাই কন্টিনিউয়াস রাখতে পারি, তাহলে একটা রেভলিউশনাইজ ওয়েতে আমরা নগরায়ণেশন করতে পারি। আরও যদি হচ্ছে পরিবেশ বা এনভায়রনমেন্ট এখানে আমরা মনে করি একটি শহরকে যদি আমরা এক্সপ্যান্ড করতে থাকি যাচ্ছে তাই ভাবে, তাহলে কিন্তু নগরায়ণ হয়ে গেল। কিন্তু না, আমাদেরকে এনভায়রনমেন্ট নিয়ে ভাবতে হয়। এই এনভায়রনমেন্ট শব্দটা বা পরিবেশ শব্দটা কারোর সামনে বললেই তারা আপনার বলে যে হ্যাঁ তোমরা তো বাপমুখী চিন্তা ভাবনা করো, পরিবেশ নিয়ে কথাবার্তা বলছো, আমাদের উন্নয়ন আগে দেখতে হবে, পরিবেশ দেখা যাবে না। কিন্তু আসলে যদি বিজ্ঞান নিয়ে আমরা কথা বলি, সায়েন্টিফিক মেথোডোলজি যেটা বলে যে আমাদের তো 10-15 বছর পর কী হবে সেটা নিয়ে চিন্তা ভাবনা করে একটা পদক্ষেপ নিতে হবে। আপনি ঢাকা শহর থেকে সমস্ত গাছগুলোকে কেটে ফেলবেন, এর ফলে দেখা যাচ্ছে ঢাকা শহরে যত গাড়ি ঘোড়া চলছে সব কিছু হওয়ার ফলে যে দূষণটা হচ্ছে, এই দূষণের ফলে মানুষ শ্বাসকষ্টে বা শ্বাসজনিত রোগে এই রেসপিরেটরি ডিজিজ যেটা, এই সব থেকে বেশি আক্রান্ত হয়। আপনি দেখবেন যতগুলো শহর রয়েছে বাংলাদেশে, এই শহরাঞ্চলের অধিকাংশ মানুষের যে প্রবলেম সেটা হচ্ছে তাদের হাঁপানি অথবা তাদের কোনো ধরনের শ্বাসকষ্টজনিত রোগ আছে। এই রোগের পেছনে গভর্নমেন্টকে যে পরিমাণ খরচ করতে হয় এই হাসপাতালগুলোতে কিংবা যে রোগীগুলো আছে তাদের পেছনে, এই খরচটুকু আপনার উন্নয়নকে চাপিয়ে দেয়। যেমন সিগারেটের ক্ষেত্রে মানুষ সিগারেট করে ট্যাক্স বাড়িয়ে দিয়েছে, ট্যাক্স বাড়িয়ে আনতে হচ্ছে যে হ্যাঁ সিগারেট বিক্রি হলে তো ভালো, অনেক টাকা ট্যাক্স পাবো। কিন্তু সমস্যা হচ্ছে সিগারেট খাওয়ার পরে মানুষগুলো যে আক্রান্ত এবং অসুস্থ হচ্ছে, ক্যান্সারে পীড়িত হচ্ছে, তাদের ট্রিটমেন্ট করতে গিয়ে আরও 8 থেকে 10 বেশি খরচ হয়ে যায় রাষ্ট্রে। অর্থাৎ এই দিকে সিগারেটের পেছনে ইনভেস্ট করাটা বুদ্ধিমানের কাজ হবে না, হ্যাঁ না? বুদ্ধিমানের কাজ হবে এটা রিডিউস করে দেওয়া, যে আমরা ওই শর্ট টার্ম সিগারেটের ট্যাক্সের পেছনে না আসবে, আমরা লং টার্ম চিন্তা ভাবনা করি যে আসলে যেখান থেকে প্রফিট ফলে যে টাকা চলে যাচ্ছে এটা যদি মানুষ করতে পারে। তেমনিভাবে আমরা যদি শহরাঞ্চলের গাড়িগুলোকে ইলেকট্রিফাই করতে পারি, শহরাঞ্চলে যারা কালো ধোঁয়া নির্গত হয় যে যানবাহন থেকে বা কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় প্রতিটি যানবাহন থেকে, যারা ডিজেল পেট্রোল ব্যবহার করে, এগুলোকে যদি আমরা ইলেকট্রিক কারে কনভার্ট করতে পারি, তাহলে দেখবো যে শহরের পরিবেশটা উন্নত হয়, এখানে স্ট্যান্ডার্ড অফ লিভিংটা উন্নত হয়। সেটা হলে এই জায়গার মানুষের অসুস্থ হওয়ার হার কমে যাবে এবং আমার অনেক সেভিংস হবে। অর্থাৎ ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে বিদ্যুতের অনেক বড় ভূমিকা আছে। এখন আপনাদের সামনে যখনই আমি বলি বিদ্যুৎ আয়তন কার বা ইলেকট্রিক গাড়ির কথা বলে আপনাদের সামনে ওই 3 হুইলার
অটো রিক্সাগুলো সবার সামনে ভেসে ওঠে, এগুলো আসলে স্ট্যান্ডার্ড ভেহিকল না। এই জিনিসগুলো পারফরমেন্স খুবই খারাপ। কিন্তু আপনারা যদি জার্মানি বা নেদারল্যান্ডস অথবা চীনের দিকে দেখেন, তারা যে ধরনের ইলেকট্রিক বাস, ইলেকট্রিক ট্রাক, ইলেকট্রিক গাড়ি তৈরি করছে, এগুলো সাধারণ যে পেট্রোল ইঞ্জিন বা ডিজেল ইঞ্জিনের গাড়িগুলো, এগুলো থেকে এগুলো অনেক বেশি শক্তিশালী। কারণ আগে আমি বলেছি বিদ্যুৎ হচ্ছে পেট্রোল বা ডিজেলের থেকে অনেক বেশি এফিশিয়েন্ট। সে বিষয়ে আমরা আরও পরবর্তীতে বলবো। তাহলে ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে বিদ্যুতের ভূমিকাকে আমরা দেখলাম। আরও একটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে হাউসহোল্ডের ক্ষেত্রে ডেভেলপিং নেশনে বিদ্যুৎ কি ভূমিকা রাখতে পারে। আমাদের বাড়িতে আমি প্রথমে যেমন বলেছি যে হোম অ্যাপ্লায়েন্সেসগুলো যদি আমি বেশি বেশি কিনতে পারি, যেমন ওয়াশিং মেশিন কিংবা কুকার, এছাড়াও যদি বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার দেখে আমাদের অধিকাংশ মানুষ কিন্তু কৃষক, তাদের বছরে 1 কিংবা 2টি বার সেচ দিতে হয়। সেচ দেওয়ার জন্য তারা যে প্রসেসের উপর নির্ভর করেন সেটা হচ্ছে ডিজেল চালিত শ্যালো ইঞ্জিন। এই শ্যালো ইঞ্জিন দিয়ে তারা সেচ কাজটি চালায়। কিন্তু সমস্যা হচ্ছে এই যে শ্যালো ইঞ্জিনটা চলছে, প্রায় 13 লক্ষ এরকম ডিজেল শ্যালো ইঞ্জিন রয়েছে, এগুলোতে সেচ কাজ চলছে। এগুলোর জন্য সরকারকে ভর্তুকি দিতে হয় ডিজেলের, কেরোসিনের। কারণ এই জিনিসটা মূল যে বাজারের দাম, সে দামে কৃষক কিনতে পারে না, তো অনেক বেশি দাম। ডিজেল কিংবা পেট্রোলের দাম অনেক বেশি প্রতি লিটার। তো সরকার কি করে, ভর্তুকি দেয় শুধুমাত্র কৃষকের জন্য। আলাদা একটা সাবসিডাইজ ভাড়াতে তারা হচ্ছে ওই কেরোসিন, ডিজেল এগুলো কিনে নিয়ে আসে এবং সাবসিডি চালায়। এর জন্য সরকারকে প্রতি বছর 90 কোটি লিটার ডিজেল তারা হচ্ছে কিনে আনছে, তারা ডিস্ট্রিবিউট করছে কৃষকদের ভেতরে। জন্য 2000 কোটি টাকা করে প্রতি বছর গভর্নমেন্টকে সাবসিডি দিতে হচ্ছে। এই জায়গায় যদি আমরা কোনোভাবে চিন্তা করি যে আমরা যদি কোনোভাবে বিদ্যুৎ ব্যবহার করে এটা করতে পারতাম, বিদ্যুৎকে যে সস্তা উপায় তাদের পৌঁছ দিতে পারতাম, তাহলে এই 2000 কোটি টাকা জানছি যে সাবসিডি দিচ্ছি, এই টাকা মানে এর পরিমাণ অনেকখানি কমে যাবে। কারণ হচ্ছে ডিজেল এবং পেট্রোলের দাম আমার উপর নির্ভর করে না। আমি গভর্নমেন্টের সরকার প্রধান, আমার উপরে এর দাম নির্ভর করে না। এটা করবে ইন্টারন্যাশনাল মার্কেটে ডিজেলের দাম বা তেলের দাম কিরকম তাও। কিন্তু আমি যদি ছোট্ট সোলার ফার্ম করি, আপনার 300 বিঘা জমি আছে, এই 300 বিঘা জমি যেই জায়গাগুলোতে সেচ প্রকল্প দেওয়ার জন্য শ্যালো মেশিনটি আছে, সেখানে ছোট ঘরের মতো করা হয়। ওই ঘরের ছাদে আমি সোলার প্যানেল লাগিয়ে দিলাম। এই ইনিশিয়াল একবার মাত্র আমি শুধু খরচ করলাম, যে প্রথমবার আমি এই সোলার প্যানেল লাগানোর জন্য খরচ করলাম। এরপর আগামী 20 থেকে 25 বছর আমাকে চিন্তা করতে হবে না, সোলার প্যানেল থেকে আসা বিদ্যুৎ থেকে সে দিনের বেলাতেও সে কাজ চালিয়ে যেতে পারবে। আমরা বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এখন কি করি, যারা যারা ইলেকট্রিসিটি দিয়ে এই মেশিন চালায় তাদেরকে বলা হয় যে রাত 11টা থেকে 5টা আওয়ারে আপনি চালান, তখন ওই রেস্ট্রিকশনও উঠে যাবে। আপনি আমাদের সময় ব্যাটারি ব্যাকআপ সহ বিভিন্ন সময় চালাতে পারবেন। ইনিশিয়াল শুধু একবার আপনি ইনভেস্টমেন্ট করেছেন, বাকি 25 বছর আপনি ইনভেস্টমেন্ট নেই। যদি কোনো কারণে কোনো জায়গায় কোনো তার ছুটে যায়, মেইনটেনেন্সের জন্য খানিকটা খরচ। তো এই যে শিফট করে দেওয়া, যে ইনফ্রাস্ট্রাকচারের ভিতরে হাউসহোল্ড ইনফ্রাস্ট্রাকচারে বিদ্যুৎকে যুক্ত করা, এর মাধ্যমে ডেভেলপিং কান্ট্রিকে ডেভেলপড কান্ট্রিকে নিয়ে যাওয়া যায়। কারণ কৃষক যদি কম খরচে ফসল উৎপাদন করতে পারে, লাভবান হবে কৃষক নিজেই। আরেকটি জায়গা আসি আমরা, সেটি হচ্ছে আমাদের এই বর্তমান বাংলাদেশ পার্সপেক্টিভে আমরা যে জ্বালানি বা বিদ্যুতের জন্য যা কিছু ব্যবহার করি, এর যদি একটা পাই চার্ট করি, মানে কাকে কত শতাংশ দেওয়া যায় এর মধ্যে ভাগ করি, সেখানে দেখা যাবে যে সব থেকে বেশি বিদ্যুৎ তৈরি করি আমরা প্রাকৃতিক গ্যাস থেকে, ন্যাচারাল গ্যাস। আমাদের কোনো তেল রিজার্ভ বাংলাদেশে যে প্রকৃতি, সেটাতে সরাসরি তেলের খনি নেই, কিন্তু আমাদের প্রাকৃতিক গ্যাসের খনি আছে বেশ কয়েকটা। এই প্রাকৃতিক গ্যাসের খনিগুলো সাধারণত আছে আমাদের উত্তর পূর্বাঞ্চলের কিছু ব্লকে, সিলেটি অঞ্চলে এবং চট্টগ্রাম কিছু জায়গায়। আরেকটি হচ্ছে আমরা নতুন যে কোষের অংশটুকু পেলাম, সমুদ্রের বিভিন্ন ব্লক পেলাম, এই সাবমেরিন ব্লকের কিছু কিছু জায়গায় গ্যাস আছে বলে অনেকে মনে করছে। তাহলে আমাদের এই গ্যাসটি হচ্ছে প্রাইমারি সোর্স অফ এনার্জি বর্তমান বাংলাদেশে। অর্থাৎ যদিও নবায়নযোগ্য নয়, নবায়নযোগ্য জ্বালানি কি পরে আসবো, কিন্তু তারপরে প্রাকৃতিক সোর্স হিসেবে আমাদের কাছে তেল নেই, কিন্তু
আমাদের যত বিদ্যুৎ তৈরি হয় বাংলাদেশে বর্তমানে তার অর্ধেকের বেশি প্রায় 60% হচ্ছে গ্যাস। এই কারণে দেখবেন যতগুলো আমরা পাওয়ার প্ল্যান্ট করি তার অধিকাংশ পাওয়ার প্ল্যান্টগুলোকে আমরা বলি হচ্ছে গ্যাসে চলছে। যেমন ধরুন বাঁকড়াবাদ বা হচ্ছে সিলেটের ওইদিকে যে পাওয়ার প্ল্যান্টগুলো রয়েছে ঘোড়াশা সব কিছু কিসে চলে? গ্যাস দিয়ে চলে। কিন্তু সমস্যা হচ্ছে এই গ্যাস আমাদের যে মজুদ রয়েছে, আমরা যে কয়টা মানে গ্যাস উৎপাদন করেছি, এই মজুদ অনুযায়ী বলছে যে 2019 সালের পর 19 সালে আমরা হচ্ছে গ্যাস প্রোডাকশনের পিকতে থাকবো, পিক বলতে সর্বোচ্চ প্রোডাকশন হবে। 19 সালে দেখবেন যে যাবৎকালে আমি যত গ্যাস পেয়েছি প্রতিদিনে দেখা যাচ্ছে 30 বা 40 মিলিয়ন ঘনফুট, এটা 2019 সালে সর্বোচ্চ হবে। অর্থাৎ আমরা খুশি হয়ে যেতে পারি যে হ্যাঁ আমাদের কাছে অনেক গ্যাস আছে। কিন্তু সমস্যা হচ্ছে 19-এ ওই যে পিকে উঠবে এরকম ডিমান্ড কখনোই রাইজ করবে না। তার অর্থ হচ্ছে 19-এর পর থেকে গ্র্যাজুয়ালি আমাদের গ্যাস 2030 কিংবা 35-এর ভিতরে এই সমস্ত দিক থেকে আমার গ্যাস শেষ হয়ে যাবে, উত্তোলনযোগ্য গ্যাস শেষ হয়ে যাবে। এবং এটি আসলে হওয়ার কথা, কারণ খুব স্বাভাবিক যে গ্যাস কয়লাতে কিন্তু সারা জীবনের জন্য থাকবে না। বাস্তবতা হচ্ছে এটাই। কারণ আপনারা কি জানেন কীভাবে কয়লা গ্যাস তেল তৈরি হয়েছে? সম্পর্কে আইডিয়া কাটা। আচ্ছা, তাহলে একটু ব্যাখ্যা করে নিই। এগুলোকে আমরা সরাসরি সহজভাবে বলতে পারি যেটা হচ্ছে প্রাচীনকালে ধরুন আজ থেকে কয়েক কোটি বছর আগে, 2-3 কোটি বছর আগে এই পৃথিবীতে কি ছিল? মানুষ তখন আসে, কিন্তু তখন প্রচুর গাছপালা ছিল। মানুষ থাকলে গাছপালা কেটেছে, কিন্তু মানুষ ছিল না। প্রচুর গাছপালা ছিল, ফার্ম ছিল, মানে বিভিন্ন উদ্ভিদ এবং ঘন জঙ্গল যেটা বলে সেরকম অবস্থায়। হঠাৎ করে কি হলো? আগ্নেয়গিরির অগ্নুৎপাত হওয়ার ফলে দেখা যাচ্ছে যে পুরো এলাকাটা ছাই দিয়ে ঢেকে গেল। আগ্নেয়গিরি অগ্নুৎপাত হলে কি হয়? সেখান থেকে অনেক ছাই বের হয়ে আকাশ ছড়িয়ে যাবে। এই ছাইগুলো যখন এই গাছপালার উপর পড়ে তখন গাছপালাগুলো মাটিতে চাপা পড়ে যায়। এটা তারপর তার উপরে ঝড় বৃষ্টি বন্যা বাদল হচ্ছে বছরের পর বছর, লক্ষ লক্ষ বছর। তখন দেখা যাচ্ছে ওই চাপা পড়া গাছপালাগুলোর উপর স্তরে স্তরে মাটি জমতে জমতে সেগুলো আমাদের মাটি থেকে 300-400 মিটার নিচে চলে গেছে, কোনো জায়গায় 1-2 কিলোমিটার নিচে, মানে 2-3 লক্ষ বছর পার হয়ে গেছে। যে 7 কোটি বছর পর এখন আমরা আছি। আমাদের ক্ষেত্রে যেটা হয়, আমরা যখন ড্রিল করতে গেলাম মাটির নিচে ছিটে গিয়ে আমরা দেখলাম কি ওই যে গাছপালাগুলো চাপা পড়েছিল, এগুলো চাপা থাকার কারণে প্রচুর গরম সেখানে এবং প্রচুর প্রেশার, এই দুটোর কারণে সেগুলো কনভার্ট হয়ে কয়লা হয়ে গেছে। কারণ তাদের ভেতরে ছিল কার্বন। কার্বন মানে হচ্ছে শর্করা, শর্করার একটি পার্ট। আমরা যে চিনি ফুড খাই এই চিনির ভিতরে কার্বন আছে, কিন্তু সেটা ভালো দেখায়। কেমিস্ট্রির একটি খুব মজার বিষয়। তো ওই প্রতিটি গাছের ভিতরে এরকম চিনি বা শর্করা আছে, ওগুলোই কার্বনে কনভার্ট হয়ে যাচ্ছে। কার্বন মানে কয়লা। কারণ কয়লাতে আপনি আরো যত প্রেশার দিবেন সেটাতে আরো যদি প্রেশার দেন সেটা আরো বিক্রিয়া করে গ্যাস হয়ে যায়। তাহলে দেখা যায় কি যে একদম উপরের পোর্শনে থাকে গ্যাস, তারপরে থাকে হচ্ছে তেল, থাকে কয়লা। তাহলে এই যে 7 কোটি বছর আগে গাছপালাগুলো মরে কয়লা গ্যাস তেলগুলো আমরা পাচ্ছি, এরপরে তো আর এরকম ঘটনা ঘটে না। তার মানে এটা একবার শেষ হয়ে গেলে যে আবারও রিফিল হবে সম্ভাবনা থাকে হবে যদি আমরা সবাই আরো থেকে আমার কয়লা কয়লায় ট্রান্সফার হয়ে যাবে। তো ওই মজুদ ওই রিসোর্স কিন্তু হচ্ছে অনবায়নযোগ্য, কারণ এটাকে নবায়ন করা যাচ্ছে না। আমি একবার ইউজ করে ফেলে শেষ। আর নবায়নযোগ্য জিনিস হচ্ছে সেটাই যেটাকে বারবার ব্যবহার করা যায়। আমরা সেই জায়গাতে আসবো। তার আগে আমাদের পরবর্তী কোয়েশ্চেন যেটা ছিল সেটাতে আসি। সেই প্রশ্নটি হচ্ছে হোয়াট ইজ সাস্টেনেবল এনার্জি পলিসি। সাস্টেনেবল এনার্জি পলিসি আসলে কি? টেকসই শক্তি পলিসি বা শক্তি নীতিমালা। দেখুন সাস্টেনেবল শব্দটার অর্থ আমরা বলি টেকসই, তার মানে সহজে ভাঙবে না, সাস্টেনেবল কথাটা যখনই আপনি শুনবেন তখনই আপনাকে মনে রাখতে হবে যে আমরা এক সময় পৃথিবীতে থাকবো না, আমরা সর্বোচ্চ 100 বছর বেঁচে থাকতে পারি। এরপরে কেউ না কেউ তো আসবে আমাদের পরবর্তী বংশধরেরা, তাদের জন্য যাতে আমরা কিছু রেখে যেতে পারি
এখানে আমি চালের ডিব্বা রাখলাম, বলা হলো যে এই রুমের মধ্যে 40 জন আছে, এখান থেকে খাবার দাবার তাদের যা দরকার সেটা ফিল আপ করে যাবে। কিন্তু আমরা এটাও বলে দেওয়া আছে যে 1 মাস পরে এই রুমে আরো 40 জন আছে, কিন্তু চালের মজুদটা বাড়াবো না। তাহলে আমরা যদি চাল বেঁচে থাকতে চাই, চাল খেয়ে আমরা নয় বেঁচে থাকলাম, পরবর্তী 40 জনের কি হবে, তারা এসে তো থাকারই পাবো। তাহলে ওই সিস্টেমটা সাস্টেইনেবল না। কিন্তু যদি এমন একটা পদ্ধতি করা যেত যেখানে জাদুকরি আমি একটি রাইস কুকার তৈরি করেছি, যে সেখানে কোনো চাল দিতে হয় না, অটোমেটিক ভাত বের হয়ে আসে, তাহলে সেই জায়গাটা হবে সাস্টেইনেবল। কারণ আমি এখন আমার চাহিদা পূরণ করছি, আমার পরে আরো 40 জনকে 100 জন আসলেও সেই সাস্টেইনেবল দিতে পারবো। তাহলে আমাদের যে এনার্জি পলিসি আছে সেটার ভেতরে অনেকগুলো তো সিস্টেম থাকতে পারে, তার মধ্যে কোনটা সাস্টেইনেবল, অর্থাৎ কোন পদ্ধতিতে আগালে বর্তমান প্রজন্মের চাহিদাটাও পূরণ হবে কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের সমস্যা সৃষ্টি হবে না, সেই ধরনের পদ্ধতি খুঁজে বের করাটাই হচ্ছে সাস্টেইনেবল এনার্জি পলিসি। তাহলে আমরা যে রিসোর্সের কথা বললাম, গ্যাস কিংবা কয়লা কিংবা তেল, আমরা দেখলাম যে চিরজীবন থাকবে না। বাংলাদেশের ক্ষেত্রে বলেছে 2030-35 সালের পর আমরা গ্যাসের মজুদ পাবো না। আমাদের কাছে যে কয়লা আছে যথেষ্ট অভাব, তাই যদি হয় তাহলে আমাদের দুটো অপশন থাকবে, হয় আমরা বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসবো, অথবা এমন কোনো একটি পদ্ধতি আমরা অনুসরণ করবো যেটা সাস্টেইনেবল, এই কয়লা গ্যাস থেকে অন্য কোনো একটি পদ্ধতি যেটা আমরা সহজে ব্যবহার করতে পারি। সেই জায়গা থেকে সাস্টেইনেবল এনার্জি পলিসির মূল কনসেপ্টটা বুঝতে গেলে আমাদের জানতে হবে 3টা বিষয়। একটা হচ্ছে বিদ্যুতের ক্ষেত্রে সাস্টেইনেবল প্রোডাকশন, অর্থাৎ বিদ্যুতের উৎপাদনটা হতে হবে সাস্টেইনেবল পদ্ধতিতে। 2 নম্বরটা হচ্ছে এফিশিয়েন্ট ইউজ, অর্থাৎ বিদ্যুৎ যে ব্যবহার করবো এটাতে এফিশিয়েন্ট হতে হবে, অপচয় যাতে না হয়। তারপর ব্যবহার করতে হবে যে আগে 310 কিলোওয়াট পার আওয়ার বাংলাদেশের মার্কেটের এনার্জি কনজাম্পশন, তাতে আমি যতগুলো লাইট কিংবা ফ্যান চালাতে পারতাম, 10 বছর পরে এমন টেকনোলজি আবিষ্কার করতে হবে আমাদেরকে যাতে ওই একই পরিমাণ বিদ্যুতে আমি 20টা বাতি জ্বালাতে পারি, 20টা ফ্যান চালাতে পারি। এই ডেভেলপমেন্টটা আমাদের করে দিতে হবে। এটা না করলে কি হবে, যে আমরা দাম রাখতে পারবো, এফিশিয়েন্সি বাড়াতে হবে। আরেকটা বিষয় হচ্ছে এনভায়রনমেন্ট কনসার্ন, অর্থাৎ পরিবেশের হুমকির দিকটা আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের বিভিন্ন ফুটপ্রিন্ট রয়েছে, ফুটপ্রিন্টের বাংলা আমি জানি না, যেমন কার্বন ফুটপ্রিন্ট, ওয়াটার ফুটপ্রিন্ট বলে। যেমন আপনি একটি পোশাক পরে আছেন, আমি যে পোশাকটি পরে আছি এর একটি ওয়াটার ফুটপ্রিন্ট আছে, অর্থাৎ এটা তৈরি করতে একদম শুরু থেকে আমার হাতে আসা পর্যন্ত কতখানি পানি ব্যবহার করতে হয়েছে, সেটা একটা অ্যামাউন্টকে বলা হয় ওয়াটার ফুটপ্রিন্ট। বলা হয় আমরা যে জিন্স প্যান্ট পরি এটার জন্য 10,000 লিটার পানির প্রয়োজন হয়। কীভাবে? এই জিন্সের জন্য ধরুন আপনি তুলার চাষ করলেন, ওই তুলার চাষ করতে তাকে পানি দিতে হয়েছে ওই গাছ থেকে, ওটা বড় হয়ে সেটাকে প্রসেস করতে হয়েছে, প্রসেস করার পর সেটাকে ট্রান্সপোর্ট করে আসতে হয়েছে। এই প্রতিটি ক্ষেত্রে কোনো না কোনোভাবে পানি ব্যবহার করতে হয়েছে। শেষ পর্যন্ত আপনার হাতে পৌঁছানো পর্যন্ত 10,000 লিটার পানি ব্যবহার করতে জাস্ট একটি জিন্স প্যান্টের জন্য। তেমনিভাবে রয়েছে কার্বন ফুটপ্রিন্ট, অর্থাৎ আপনি যে খাতা আপনার হাতে, ওই খাতাটা প্রোডাকশন হওয়া পর্যন্ত কীভাবে শুরু করে উৎস থেকে হাতে আসা পর্যন্ত যত প্রসেসের ভেতর দিয়ে গেছে সেখানে কতখানি কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়েছে সেটাকে বলা হয় কার্বন ফুটপ্রিন্ট। যেমন আপনারা এখানে যারা দূর দূরান্ত থেকে এসেছে, গাড়িতে করে এসেছে, গাড়িতে করে আসার পরে সেই গাড়িও তো কোনো কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করেছে, সেই গাড়ি যদি করে থাকে তাহলে আপনার এখানে আসার পেছনে কার্বন ফুটপ্রিন্ট আছে। তো সব কিছুর পেছনে ফুটপ্রিন্ট দেখতে হয়। এই এনভায়রনমেন্ট কনসার্নে আমাদের চিন্তা করতে হবে আমরা কতখানি ফুটপ্রিন্টগুলোকে কমিয়ে আনতে পারবো, যে আমরা যে কোনো কাজ করছি এই কাজগুলোর পেছনে কার্বন ফুটপ্রিন্ট, ওয়াটার ফুটপ্রিন্ট এগুলোকে কমিয়ে আনতে হবে। তাহলে আমাদের ভিতরে অপচয় মানসিকতাটা কমে আসবে এবং এনভায়রনমেন্টটা ঠিক থাকবে, পরিবেশ ঠিক থাকবে, পরিবেশ ঠিক থাকবে ভালো থাকে মানুষ, পরিবেশ ভালো নয় মানুষও ভালো থাকবে। আলটিমেট গোল তো আসলে মানুষকে ভালো রাখবে না, তখন স্কাই স্ক্র্যাপার করতে হয় আগে মানুষকে তো ভালো করতে হবে। তো সাস্টেইনেবল এনার্জি পলিসি তাহলে এই 3টা দিক হচ্ছে, আমরা বিদ্যুৎ যে প্রোডাকশনে যাবো এর জন্য এই পদ্ধতিটাকে হতে হবে সাস্টেইনেবল। আরেকটি বললাম এনার্জি এফিশিয়েন্সি বাড়াতে হবে, যে আমরা অপচয় যাতে না করি, ওই একই পরিমাণ বিদ্যুতে যাতে বেশি বেশি কাজ করতে পারি সেটা ঠিক করা এবং ফুটপ্রিন্ট কমানো। তাহলে সাস্টেইনেবল প্রোডাকশনটা কীভাবে হয় সেটাতে আমি কমাতে হবে। সাস্টেইনেবল প্রোডাকশন বলতে এমনভাবে বিদ্যুৎ তৈরি করাকে বোঝায় যেই প্রসেসের
ব্যবস্থা। এখন যেটা হচ্ছে আপনার প্রথাগত বিদ্যুৎ ব্যবস্থা, সেটা হচ্ছে চলবে হয় কয়লা দিয়ে, গ্যাস দিয়ে অথবা তেল দিয়ে। তাহলে অল্টারনেটিভ হচ্ছে এগুলো ছাড়া অন্য কিছু। তার ভেতরে দুটো পোর্শন আছে, একটা হচ্ছে নিউক্লিয়ার এনার্জি আর একটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি। হ্যাঁ, নিউক্লিয়ার এনার্জিকে আমরা অল্টারনেটিভ এনার্জি সোর্স বলি। কারণ হচ্ছে এটা ঠিক যে নিউক্লিয়ার এনার্জিতে কম পরিমাণ ফুয়েল দিয়ে অনেক বেশি পরিমাণ এনার্জি পাওয়া যায়, কিন্তু এটাকে আবার রিনিউয়েবল বলি না, কারণ পৃথিবীতে যত ইউরেনিয়াম আছে সেটাও তো সীমিত, একটা সময় তো সেটাও শেষ হবে। যদি তুমি ২-৩ হাজার বছর পর শেষ হবে, তাও শেষ হবে। সেটাকে রিনিউয়েবল করি না, সেটাকে আমরা বলি অল্টারনেটিভ এনার্জি সোর্স। এবং একসাথে তার আবার কিছু এনভায়রনমেন্টাল ইফেক্ট আছে, তার কিছু ফুটপ্রিন্ট আছে রিনিউয়েবল এনার্জি, সেই ফুটপ্রিন্টগুলো পাবো। তাহলে আমরা অল্টারনেটিভ এনার্জি ভেতরে রিনিউয়েবল সেক্টরটা নিয়ে আজকে কথা বলবো। তাহলে নবায়নযোগ্য শক্তি বা রিনিউয়েবল এনার্জি কাকে বলি? সেই সমস্ত এনার্জির উৎসকে যেগুলো ব্যবহার করার ফলে সেগুলো শেষ হয়ে যায়। আপনি একবার ব্যবহার করলেন, করার পর দেখবেন খুব কম সময়ের ভিতর হয় সেটা রিফিল হয়ে যাবে অথবা আমরা সাধারণত বলি একজন মানুষের লাইফ টাইম, অর্থাৎ ধরুন আমার কর্মক্ষম লাইফ টাইম কত, ৩৫ বছর, ৪০ বছর। এই ৪০ বছর বা ৩৫ বছরের ভেতরে যা কিছু পুনরায় রিফিল হয়ে যায়, এই ধরনের সমস্ত রিসোর্সকে আমরা নবায়নযোগ্য রিসোর্স বা রিনিউয়েবল রিসোর্স। যেমন ধরুন আপনার বাড়ির পাশে মেহগনি গাছ আছে, মেহগনি গাছ লাগিয়েছেন অনেকগুলো। এই গাছটা যদি আপনি ছোটবেলায় বড় গাছ পেয়েছেন, আপনি কেটে সেটাকে বিক্রি করলেন, করে আপনার ফার্নিচার বানালেন, ওখানে আরেকটি গাছ সাথে লাগিয়ে দিলেন। ৩৫ বছর পরে গাছটি আবারও অনেক বড় হয়ে যাবে, ৩৫ বছর পর আপনি আবারও সেই গাছটা কাটতে পারবেন। এটা একটা রিনিউয়েবল সোর্স। একইভাবে আমরা যদি সূর্য বা সান, এটা একটা রিনিউয়েবল সোর্স। কারণ আপনি যত সেখানে আলো বা তাপ ব্যবহার করেন না কেন, সূর্যের তাপমাত্রা কমে যাচ্ছে। হ্যাঁ, আমাদের পৃথিবীতে সূর্য যে পরিমাণ রশ্মি এবং তাপ পাঠাচ্ছে, এইটাকে যদি আমি ব্যবহার করি তাহলে সূর্যের যখন গতি নেই, আমি এখন ব্যবহার করছি বলে তো ২-৩ হাজার বছর পর যে প্রজন্ম আসবে, প্রজন্ম তাদের জন্য তো কমতে হবে না, সূর্য তো সেই তাপ দিতেই থাকবে। সূর্য এখনো প্রায় ৩৫০ কোটি বছর পর্যন্ত এইভাবে তাপ দিতে থাকবে। তাহলে রিনিউয়েবল সোর্সের ভিতরে সব থেকে বড় যে সোর্স সেটি হচ্ছে সোলার এনার্জি বা সূর্য। সোলার এনার্জির কথা আপনাদের সামনে আসে, কল্পনার মাঝখানে আমরা ওই যে একটা প্যানেলগুলো দেখতে পাই, আমাদের সামনে জাস্ট ওই একটা জিনিস আসে। কিন্তু সোলার এনার্জিকে আমরা কি কি কাজে ব্যবহার করি? মানুষ সব থেকে বেশি সোলার এনার্জি ব্যবহার করা হয় কাপড় শুকানো। এবং আপনারা হাসছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে এটা কিন্তু অনেক সাশ্রয়। যদি এই কাপড়গুলো আপনি আয়রন করে বা ওয়াশিং মেশিনে শুকাতে অধিক পরিমাণ এনার্জি লাগবে চিন্তা করে, সেই কাজটা আমরা সূর্য থেকে করছি। তার মানে ন্যাচারালি আমরা এই কাজটা করছি। তাহলে ওই কাজটার একটি এনার্জি ভ্যালু আছে, তাই না? যে যদি আপনি এটা ইলেকট্রিসিটি করতেন, আপনার একটা এনার্জি খরচ হতো, কিন্তু সেই কাজটা আমরা সেই এনার্জি বেঁচে যাচ্ছে এই সূর্যের শুকানোর কারণে। তাহলে আমরা একটা জানলাম যে সূর্যের মাধ্যমে আমরা সোলার ড্রায়ার, অর্থাৎ এই কাপড়গুলো শুকানোর কাজটা করি। এই একই টেকনোলজি ব্যবহার করে আমরা কাজ করতে পারি, সেটা হচ্ছে সোলার ওয়াটার ডিসেলিনেশন। অর্থাৎ এটা যে আমাদের উপকূলীয় অঞ্চলে স্যালিনেশনটা হচ্ছে, লবণাক্ততা বেড়ে যাচ্ছে, সেখানে শুকিয়ে পানি দরকার। তাহলে এই পানিটা শুকিয়ে করা যায় কীভাবে? আপনি সমুদ্র থেকে পানি নেবেন বা লবণাক্ত পানি নেবেন, সেটাকে বাষ্পায়িত করতে হবে, লবণটা নিচে পড়ে থাকবে, বাষ্পায়িত পানিটা আমি মিঠা পানি পাওয়া যাবে। এটা করতে তো আমার যদি ওয়াটার হিটার ব্যবহার করি অনেক বেশি খরচ হবে, সেটা না করে যদি আমি সোলার এনার্জিকে ব্যবহার করতে পারি, সোলার ওয়াটার হিটার এরকম চোঙা আকৃতির পাওয়া যায়, এটা হচ্ছে রেখে দিলে সূর্যের তাপে পানিটা বাষ্প হয়ে সেটা হচ্ছে লবণাক্ততা দূর হয়ে যায়। এইভাবে হচ্ছে আপনি সৌর শক্তিকে ব্যবহার করতে পারেন। আমি বিদ্যুতের জায়গায় আসবো, তার আগে বলে নিচ্ছি যে সূর্যকে আমি কতভাবে ব্যবহার করতে পারি। আরেকটি বিষয় হচ্ছে যেটা আমরা বলি সিএসপি বিজ্ঞানের ভাষায়, কনসেন্ট্রেটেড সোলার পাওয়ার। অর্থাৎ সূর্য শক্তিকে কনসেন্ট্রেট করা, কেন্দ্রীভূত করে ছোট জায়গায় সূর্যের আলো ফেলা। আদর্শ কাজটি কাজটা আমরা ছোটবেলায় করেছি, অনেক দিন আগে হত্যা করেছি। ওই আদর্শ কাজটা রোদে এরকম করলে দেখবেন যে এই আলোটা একটা ছোট জায়গায় কেন্দ্রীভূত হয় এবং সেখানে কিন্তু তাপ উৎপন্ন হয়, তাই না?
টুকরা কিংবা পাতার উপর পড়লে সেখানে আগুন ধরে যায়। ওই একই পদ্ধতিকে ব্যবহার করে আমরা বিদ্যুৎ তৈরি করতে পারি। কীভাবে? স্পেনে বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, সেখানে 600 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করা যায়। সেখানে প্রায় 600টার মতো গাছ বা আয়না রয়েছে, বিশাল বিশাল গাছ। এই গাছগুলো সবগুলো সূর্য রশ্মিকে একটা নির্দিষ্ট টাওয়ারের মাথায় ফোকাস করে। 600টা গাছ চারদিকে গোল করে রেখেছে, একটার পর একটা রয়েছে। সূর্যের আলো আসছে আর টাওয়ারটা এই জায়গায়, সবাই রিফ্লেক্ট করছে এই টাওয়ারের মাথায়। তার অর্থ হচ্ছে এই টাওয়ার অ্যাকচুয়ালি 600টা সূর্যের তাপ পাচ্ছে না, ওই সব জায়গা থেকে 600টা আয়না থেকে সূর্য রিফ্লেক্ট করে ওখানে আমি আলো পেয়েছি। তো দেখা যায় এই জায়গায় 600-700 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হয়ে যায়। তো আমরা জানি পানি বাষ্প হয় কত ডিগ্রি সেন্টিগ্রেডে? 100 ডিগ্রি সেন্টিগ্রেডে পানি বাষ্প হয়। তখন কী করি? এই টাওয়ারের মাথায় আমরা ঠান্ডা পানি পাম্প করে দিলে যাওয়ার পথে ওই 600 ডিগ্রি সেন্টিগ্রেড তাপে সে বাষ্প হয়ে যায়। আর বাষ্প হলে কী হবে? একটা পানিকে বাষ্প করে অনেক জায়গা নিয়ে নেয়, তাই না? আমরা যেমন যে আপনারা যখন প্রেশার কুকারে যারা রান্না করেছেন দেখেছেন যে পানিকে বাষ্প করলে প্রচুর প্রেশার তৈরি হয়। প্রেশারটা কেন তৈরি হয়? কারণ পানি যেটুকু জায়গা নিতে হবে তাকে তাপ দিয়েছে, তাপ দিয়ে বাষ্প করে যাওয়ার সে আরও বেশি জায়গা নিতে পারে, সেই গ্যাস হয়ে গেছে। ফেলে বেরোয় একটা যায়, এই জন্য ওই যে প্রেশার কুকার মাঝে মধ্যে গ্যাসটা বের করে দেয়। তো ওই যখন প্রচুর প্রেশার তৈরি হয়, এই প্রেশারটা আরেকটা বল দিয়ে বাষ্পটাকে যদি আমি কোনো একটা টারবাইন বা ফ্যানের উপর ফেলি, এরকম একটা ফ্যানের কথা চিন্তা করুন, ওই ফ্যানের ব্লেডে ধাক্কা দিয়ে ফ্যানটা করতে পারি, তাই না? ওই ফ্যানটা করলে সেটা দিয়ে আমি জেনারেটর চালাবো, সেখান থেকে বিদ্যুৎ পাওয়া যাবে। চমৎকার সিস্টেম। তো এই সিস্টেমটাকে বলা হয় কনসেন্ট্রেটেড সোলার পাওয়ার। তো বাংলাদেশের যে জিওলজিক্যাল অবস্থা, এটা যদি আমরা দেখি, সোলার পাওয়ারের জন্য পারফেক্ট জায়গায় আমাদের ম্যাপটা থাকা দরকার ছিল। ম্যাপ যদি দেখেন পৃথিবীতে সব থেকে বড় বড় মরুভূমি কোনগুলোর নাম বলেন তো? সাহারা মরুভূমি, তারপরে গোপী মরুভূমি, থর মরুভূমি, তাই না? এই সবগুলো মরুভূমি আছে কর্কটক্রান্তি রেখার উপরে, মানে বিষুব রেখার উপরে না, কর্কটক্রান্তি রেখার উপরে। অর্থাৎ আফ্রিকার উপরে পোর্শন, তারপরে দেখুন সৌদি আরব থেকে শুরু করে ওই পুরো জায়গায় মরুভূমি, তারপরে ভারতের গোপী থর মরুভূমি। এরপর বাংলাদেশ একই রেখার উপর পড়েছে, তো আবার এদিকে বাংলাদেশ পার হয়ে চীনের গোপী মরুভূমি। সবকিছুই এই লাইনের উপর যারা আছে অধিকাংশই হচ্ছে আপনার মরুভূমি। এবং এই একইভাবে পৃথিবীর অপর পাশে ইউএসএতে যদি দেখেন অ্যারিজোনা বা ওখানকার যে মোহাভে ডেজার্ট বলে, এই যে ডেজার্ট এটাও কর্কটক্রান্তি রেখা। তো সব জায়গায় মরুভূমি, বাংলাদেশে কেন মরুভূমি হলো না? প্রশ্নটা হচ্ছে জিওলজিক্যালি বাংলাদেশের মরুভূমি হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু উপরে হিমালয় পর্বত আর ঠিক নিচে হচ্ছে বঙ্গোপসাগর। এখান থেকে পানি বাষ্প হয়ে যাওয়ার সময় হিমালয় পর্বত ধাক্কা খায়, এটাকে এখানে কম্প্রেস হয়ে যায়, এদিক থেকে বাতাস আসছে এখানে চাপ খেয়ে যায়। বাতাসে যখন চাপ মানে এখানে কম্প্রেস হয়, এই জায়গায় প্রচুর বৃষ্টিপাত হয়। এই বৃষ্টিপাতের ফলে দেখবেন এইখানে অনেক নদী, এবং নদীগুলো পরবর্তীতে কমে গিয়ে সাগর পর্যন্ত প্রবাহিত হচ্ছে। এই কারণে আমাদের এই রিজন মরুভূমি হওয়ার কথা থাকলেও সূর্যলা তো এই 3.5 ডিগ্রি কর্কটক্রান্তি রেখার উপরে সূর্য বছরের অধিকাংশ সময় খারাপভাবে কিরণ দিয়ে থাকে, এই কারণে এই জায়গাটা মরুভূমি। তার মানে আমাদের সোলার রিসোর্স অনেক বেশি, মরুভূমির মতো আমরা সূর্যের আলো কেন সেটাকে ব্যবহার করব? এই জন্য বাংলাদেশে ওই কনসেন্ট্রেটেড সোলার পাওয়ার বা এই ধরনের পাওয়ার প্ল্যান্ট করা যায়, করা উচিত। এটা গেল একটি। আরেকটি হচ্ছে যেটা সবথেকে পপুলার, সেটা হচ্ছে ফটোভোল্টাইক। ওই যে একটা প্যানেলগুলো আমরা দেখি, এটাকে আমরা বলি ফটোভোল্টাইক। নামের মধ্যে বোঝা যাচ্ছে যে ফটো মানে হচ্ছে আলো, ভোল্টাইক মানে হচ্ছে ভোল্ট, অর্থাৎ আলো থেকে আমি ভোল্ট বা বিদ্যুৎ তৈরি করি। তো সেই জায়গায় এই সিস্টেমটার জন্য নোবেল পুরস্কার পেয়েছিল আইনস্টাইন। এটা বিজ্ঞানী আইনস্টাইনের উদ্ভাবিত বিষয়। তিনি সর্বপ্রথম ব্যাখ্যা করেছিলেন যে কোনো মেটালের উপর আলো দিলে সেখান থেকে বিদ্যুৎ তৈরি করা যায়, এবং এটা আসলে পৃথিবীকে রেভলিউশনাইজ করেছে। এই জন্য অনেকে বলে যুদ্ধ পরবর্তী সময়ে সব থেকে বেশি মানে সভ্যতাকে এগিয়ে নিয়ে যেতে যার অবদান বেশি তিনি হচ্ছেন আইনস্টাইন। তার এই E = h নিউ এবং E = mc²,
এই দুটি ইকুয়েশন দিয়ে দুটি বড় বড় এনার্জি সোর্সকে আমরা পাই, একটা হচ্ছে সোলার ফটোভোল্টাইক আর একটা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার। তো ফটোভোল্টাইকটা কি করে, একেবারে সায়েন্সের গভীর আলোচনায় যাব না, সহজ কথা, যখন সূর্য থেকে তাপ কিংবা আলো আসছে, তাপ এবং আলো কি শক্তি, তাপটা পেলে আমরা বলেছিলাম শক্তির অনেকগুলো রূপ আছে, এক রূপ থেকে আরেক রূপে কনভার্ট করা যায়। আমি নিজে বসে বসে শক্তি তৈরিও করতে পারবো না, শক্তি কেউ করতে পারবো মানে ডিস্ট্রয় করতে পারবো। তাহলে এই যে তাপ এবং আলো এসে পড়ছে, এই প্যানেলটার কাজ হচ্ছে ওই তাপ এবং আলোকে পরিবর্তন করে বিদ্যুতে রূপান্তর করা, এক রূপ থেকে আরেক রূপে কনভার্ট করা। তাহলে আমি ইনপুট দিচ্ছি কি তাপ এবং আলো, আমি আউটপুট পাচ্ছি বিদ্যুৎ। এই ফটোভোল্টাইক প্যানেল সে কাজটুকুই করে, কিন্তু সেমিকন্ডাক্টর টেকনোলজি ব্যবহার করা শেষ। এখন এই বিদ্যুৎটা তৈরি হচ্ছে, এই বিদ্যুৎটা ডিসি কারেন্ট, আর এটাকে আমরা পরবর্তীতে এসি বা অল্টারনেটিভ কারেন্টে পরিবর্তন করি, করে সেটা গ্রিডে পাঠিয়ে দিতে পারি বা নিজের বাসায় ব্যবহার করতে পারি। এখন দেখি আর কি কি রিনিউয়েবল সোর্সেস আছে। একটা গেল সোলার পাওয়ার। বাংলাদেশের ম্যাপটার ভেতরে যদি আমরা চিন্তা করি, কাপ্তাই লেক রয়েছে না, আপনারা ম্যাপ দেখবেন কাপ্তাই লেকের ছবি সেখানে দেখা যায়। এই কাপ্তাই লেকের অর্ধেক পরিমাণ জায়গা, ধরুন কাপ্তাই লেকের অর্ধেক যদি আমরা সোলার প্যানেল দিয়ে ঢেকে দিই, তাহলে বাংলাদেশের বিদ্যুৎ চাহিদা বর্তমানে যা আছে তা পুরোপুরি আহরণ করা সম্ভব। তাহলে কাপ্তাই লেকের অর্ধেক জায়গা সোলার প্যানেলে ঢেকে দিলে যে পরিমাণ বিদ্যুৎ হবে তা দিয়ে বাংলাদেশের সমস্ত বিদ্যুৎ চাহিদা পূরণ করা সম্ভব। তবে কিন্তু খুব বেশি জায়গা লাগছে না। রিনিউয়েবল এনার্জির বিপক্ষে অনেকে কথা বলে প্রচুর জায়গা লাগবে, তো বাস্তবে সেটা আমরা একটু পরে আলোচনা করবো জায়গাটা আসলে তারা কেন বলছে এবং এর রিভিউটা কি। তাহলে পরবর্তী যেতে যাই, আরেকটি রিনিউয়েবল সোর্স হচ্ছে উইন্ড এনার্জি বা বাতাস। আমরা যে বিভিন্ন উন্নত দেশের ভিডিওতে দেখি যে হচ্ছে বায়ু কলগুলো আছে সেখান থেকে বিদ্যুৎ তৈরি হয়। বিদ্যুৎ তৈরি হওয়ার ক্ষেত্রে আমি একটু বলে রাখি যে যত জায়গা হাত বিদ্যুৎ তৈরি হওয়ার ক্ষেত্রে সেখানে দেখবেন যে ঘোরাঘুরির একটা বিষয় আছে, অর্থাৎ কিছুকে ঘোরাতে পারলে বিদ্যুৎ তৈরি হবে। ঠিক আছে, সহজ কথা হচ্ছে কিছুকে ঘোরাতে হবে। জেনারেটর যেরকম কিছু একটা ঘোরায়, অর্থাৎ আমরা যদি যারা জিমে যান, জিমে গিয়ে ওয়েট লিফট করেন বা হচ্ছে যে মিল করেন, দৌড়াদৌড়ি করেন, হ্যাঁ সাইক্লিং করেন, ওটা দিয়েও যদি একটি জেনারেটর লাগাই যায় সেটা থেকেও বিদ্যুৎ পাওয়া সম্ভব। অর্থাৎ যা কিছু ঘোরাতে পারে তাকে বিদ্যুৎ তৈরি করা সম্ভব। উইন্ড মিলের কনসেপ্টটা সেম। উইন্ড মিল হচ্ছে ওই যে আমরা ছোটবেলায় ঘুড়ি বানাতাম তাল পাতা বা এই যে পাতা দিয়ে, শান্ত পাতা দিয়ে, ওইটা বাতাসে করলে কিন্তু বাতাস ফ্লো হয়ে যাচ্ছে আর সে বড় বড় উইন্ড মিলগুলো একই সিস্টেম ফলো করে। তার পাখাগুলো অনেক বড় আর ওই পাখার মাথায় ছোট ছোট জেনারেটর লাগানো। তাহলে ওই বড় পাখা হচ্ছে এই পাখাটা ঘুরে যখন ধীরে ধীরে, আমরা দেখি জোরে তো আর ফ্যানের মতো হচ্ছে না, ধীরে ধীরে হচ্ছে, কিন্তু এই পাখার সাথে আরো ছোট গিয়ার লাগানো আছে। আমার সাইকেলে যেমন গিয়ার লাগিয়ে করি, আমাদের ধীরে ধীরে প্যাডেল করলেও চাকাটা করে অনেক দূর, তাই না, গিয়ার বাড়িয়ে দিলে সেটা আরো দূর হবে। তেমনিভাবে চাকার সাথে গিয়ার লাগানো আছে। দেখা যাচ্ছে যে আলটিমেটলি কয়েক স্টেপে উন্নয়ন শক্তিটা বাড়ায়, রাস্তায় অনেক দুটো আরপিএম বা রোটেশন পার মিটার পার মিনিট, রোটেশন পার মিনিট হচ্ছে। এইভাবে করে দেখা যাচ্ছে এক একটা টাওয়ার যার উচ্চতা 120 কিংবা 150 মিটার পর্যন্ত হাইট, এগুলো 8 থেকে 10 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করে এক একটা উইন্ড টারবাইন। তাহলে 8 থেকে 10 মেগাওয়াট বিদ্যুৎ আসলে কত থাকে, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষেরা যদি বলে যে 310 কিলোওয়াট পার আওয়ার বিদ্যুৎ ব্যবহার করে, তার অর্থ হচ্ছে আপনি 1 কিলোওয়াট বিদ্যুতে 3টা পরিবারকে চালাতে পারেন। তাহলে 1 মেগাওয়াটে 3000 পরিবার, তাহলে 10 মেগাওয়াটে 30,000 পরিবারকে সেই হিসেবে। তাহলে ওই একটা উইন্ড মিল প্রায় ধরে নিচ্ছি 20 থেকে 30,000 মানুষকে বিদ্যুৎ দিতে পারে। এখন বাংলাদেশে উইন্ড রিসোর্স রয়েছে। বাংলাদেশে বঙ্গোপসাগরের যে আকৃতি, এটা যদি দেখেন, এটা হচ্ছে একটা ত্রিকোণাকার ফানেলের মতো মনে হচ্ছে, জানি এই দিক থেকে সব কিছু দিয়ে একটা জায়গায় জড়ো হচ্ছে। বাতাস যখন ফ্লো করে তখন যদি ভূমি পায় বাতাসের গতি স্থির হয়ে যায়, কারণ ভূমিতে তুষারশিতে বাতাসের গতিটা কমে যায়। কিন্তু পানি সমতল তো, এর উপর দিয়ে বাতাস খুব বেশি স্লাইড করে যেতে পারে। তো দেখা যাচ্ছে ফানেল শেপের কারণে, ত্রিভুজাকার শেপের কারণে বাতাসটা যখন বঙ্গোপসাগর থেকে আসছে এই জায়গায় এসে এটা অনেক বেশি কনসেন্ট্রেটেড হয়ে যায়।
বেশি জায়গায় বাতাস, ছোট জায়গায় পাস করতে যাচ্ছে, তাহলে কি হবে, গতি অনেক বেশি হবে না? এই জন্য আমাদের যে কোস্টাল রিজন রয়েছে সুন্দরবনের এই সাইড থেকে শুরু করে একদম চট্টগ্রাম, কক্সবাজার, মহেশখালী, টেকনাফ পর্যন্ত এই পুরো রিজনটা, এই পুরো জায়গায় অনেক ভালো পরিমাণ আমরা বাতাস পাই। আমরা যদি এরকম 80 কিংবা 100 মিটার উঁচু উইন্ডমিল বসাতে পারি, তাহলে আমরা সারা বছর জুড়ে ভালো পরিমাণ তৈরি করতে পারবো। কিন্তু আমাদের এখানকার একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আমাদের এখানে ফ্রিকুয়েন্টলি ঘূর্ণিঝড় হয় প্রচুর। দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড়গুলো এত শক্তিশালী হয় যে উইন্ডমিল লাগিয়েছে পুরাই নিয়ে চলে যাবে, ওই একটা মাসেই ওই অবস্থা হয়। এই জন্য কী করতে হবে, ফাউন্ডেশন অনেক স্ট্রং করতে হবে এবং অনেক প্রিকশন নিতে হবে, যাতে এই ঘূর্ণিঝড় যে 1-2 সপ্তাহের জন্য থাকবে এই সময়টা যাতে উইন্ডমিলগুলো ক্ষতির সম্মুখীন না হয়। এই একটা হিন্ডার যদি আমরা বা এই একটা বাধাকে যদি অতিক্রম করতে পারি, তাহলে আমাদের জন্য উইন্ড ভালো একটা রিসোর্স। তো সেই জায়গায় ইতিমধ্যে আমরা দেখেছি যে আমাদের বেশ কিছু জায়গায় আমরা এমন টেকনোলজি আবিষ্কার করেছি যে উইন্ডমিলগুলো যখন ঝড় আসে তখন কী করে, ও ঝড়ের উল্টা দিকে ঘুরে যায়, যাতে হচ্ছে সে ঝড়ের সাথে সিঙ্ক্রোনাইজ অবস্থায় থাকে, তার উপর প্রেশার না পড়ে। এরকম বেশ কিছু টেকনোলজি আছে। আরেকটা উইন্ড রিসোর্স আছে, সেটা হচ্ছে আপনার কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের একদম বাংলাদেশের ম্যাপের উপরে কুড়িগ্রাম লালমনিরহাটের ওই রিজর্ট। ওখানে কী হয়, উপরে যে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা নামক যে পর্বতমালা আছে না, নেপাল এবং ভুটানের দিকে, কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার পাশ দিয়ে যে বাতাসটুকু আসতেছে সেন্ট্রাল এশিয়া থেকে, ওইটা আসার সময় ওই পাশ দিয়ে ঢোকাচ্ছে ওই উইন্ডটাকে কাজে লাগে, সেখানেও উইন্ড তৈরি করা যায়। তাহলে আমরা দুটো রিনিউয়েবল সোর্সের কথা জানলাম, একটা হচ্ছে সোলার আর একটা হচ্ছে উইন্ড। তাহলে এই সোলার এবং উইন্ড যদি আমরা ব্যবহার করি, ভবিষ্যতের জন্য কোনো ক্ষতি না, এটা তো থাকবে, বাতাস তো আর বন্ধ হয়ে যাবে। তাহলে আমরা তৃতীয়টাতে যাই, বাংলাদেশে এটা খুবই নাম করা, সেটা হচ্ছে হাইড্রো ইলেকট্রিসিটি বা জলবিদ্যুৎ। আমরা ইতিমধ্যে জলবিদ্যুতের আমাদের কাছে একটি রিসোর্স আছে, সেটা হচ্ছে কাপ্তাই জলবিদ্যুৎ, তাই না? সেখান থেকে আমরা 230 মেগাওয়াট বিদ্যুৎ পাই। 230 মেগাওয়াট বিদ্যুৎ, এটা সেই 60-এর দশকে আমার কনস্ট্রাকশন প্ল্যান শুরু হয়ে এখন পর্যন্ত ধীরে ধীরে বাড়িয়ে 230 পর্যন্ত আনা যায়। তো এই কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র এটা কি পদ্ধতি ব্যবহার করে দেখুন, পাহাড়ি নদী আসছে, যেহেতু পাহাড়ি এলাকা, আমি যদি সেখানে যদি বাঁধ তৈরি করে দিই, তাহলে কী হবে, এই পাশে নদীর হাইট বাড়তে থাকবে, যত উপরে হবে এরপর একদম উপর থেকে আমি পানিটাকে ছেড়ে দিলাম, পড়তে দিলাম, তাহলে কী হবে, অনেক কিছু থেকে অনেক পানি পড়ছে, এই পানির ধাক্কা দেওয়ার ক্ষমতা থাকবে না। আপনারা যারা হচ্ছে হিমছড়ি বা হচ্ছে বিভিন্ন ঝর্ণাতে বেড়াতে গেছেন, আপনারা কি খেয়াল করেছেন যে ঝর্ণা নিচে গোসল করতে গেলে উপর থেকে পানি পড়ে ব্যথা লাগে গায়ে, অনেক কিছু থেকে ছোট ছোট পানির বিন্দু পড়ছে, তাও গায়ে ব্যথা লাগছে, কারণ কিছু থেকে পানি পড়লে সেটা ধাক্কা দেয় গায়ে। তো একইভাবে যখন পানিটা পড়ছে, আপনি সেটাকে একটা নলের ভিতরে পুরো করা, ওই নলের আগে একটা ফ্যান লাগে, তাহলে কী হবে, ঘুরলেই দেখবেন এই পদ্ধতিতে জলবিদ্যুৎ কেন্দ্রগুলো কাজ করে। তো বাংলাদেশের সমস্যা হচ্ছে আমাদের বেশি হিল ট্র্যাক্স থাকে, ওই চট্টগ্রাম অঞ্চলে কিছু আর সিলেটের দিকে কিছু আছে। চট্টগ্রাম অঞ্চলে অলরেডি কাপ্তাই থেকে আমরা বিদ্যুৎ পাই, আর সেরকম নতুন সোর্স বলতে মাতামপুরি, এই দুটো জায়গায় কিছু কিছু সোর্স রয়েছে, যেখান থেকে বড় প্রজেক্ট করা সম্ভব, এর বেশি সোর্স আমাদের না। কিন্তু হাইড্রো ইলেকট্রিসিটি আরেকটা ভাবে তৈরি করা হয়, সেটাকে আমরা বলি হচ্ছে নদীর তো একটা স্বাভাবিক গতি আছে, স্রোত আছে, তাই না? এটা কিন্তু রানওয়াটারি হয়, অর্থাৎ নদীর নিজস্ব একটা ফ্লো, ওয়াটার ফ্লো থাকে। আমরা এরকম বাঁধ দিয়ে এটা উচ্চতা না বাড়িয়ে আমরা যদি একটা কাজ করি, একটা নদীর যে ফ্লো আছে এর সাথেই আমি ফ্যান লাগিয়ে দিলাম, টারবাইন লাগিয়ে দিলাম, তাহলে ওই নদীর স্রোতের পানিগুলো যাওয়ার সময় সেই টারবাইনটাকে ঘোরাচ্ছে বা ফ্যানটাকে ঘোরাচ্ছে, এভাবে করে সে বিদ্যুৎ তৈরি হচ্ছে। এইভাবে করে আমরা বিদ্যুৎ তৈরি করতে পারি। বাংলাদেশে অনেক এরকম নদী আছে, পদ্মা আছে, যমুনা আছে, মেঘনা আছে, এগুলো নদীতে স্রোত আছে, এই জায়গাগুলোতে আমরা এই ধরনের পাওয়ার প্ল্যান্ট করতে পারি হাইড্রো ইলেকট্রিসিটির জন্য। তাহলে যতদিন নদীর পানি থাকবে ততদিন পর্যন্ত এই এনার্জি আমরা পাবো উইদাউট এনি কস্ট, ফ্রি এনার্জি, তাই না?
জায়গা, এই কারণে এটা হচ্ছে রিনিউয়েবল। তবে ইদানিং কিছু কিছু মানুষ বলছে না এটা রিনিউয়েবল সোর্স করা যাচ্ছে না, কারণ আমরা দেখছি যে নদীর প্রবাহ বন্ধ করে দেওয়ার সিস্টেম আছে। আমাদের ভুটানে ভারত বিভিন্ন জায়গায় বাঁধ তৈরি করে দিলে আমরা বহু টাকা পয়সা খরচ করে একটা বাঁধ দিয়ে হয়তো পাওয়ার প্ল্যান্টের প্রজেক্ট দিলাম, কিন্তু ওদিকে তারা বাদ দিয়ে দিল, তাহলে কী হবে, আমাদের এই প্রজেক্ট ফেল করে যাবে, না? তার মানে এটা যখন প্রকৃতির উপর সরাসরি ডিপেন্ড করছে না মানুষের উপর। এই জন্য হাইড্রো ইলেকট্রিসিটিকে মানুষ আবার অনেকে চিন্তা করছে রিনিউয়েবল বলবো কি বলবো না, এটাকে অনেক কিছু অল্টারনেটিভ ফেলে দেবো। তো যে দেশে এই সমস্যাগুলো নাই, যেখানে অন্যান্য দেশ মাথা মারতে পারে না, অন্যান্য দেশ যেখানে ঝামেলা তৈরি করে, সে দেশে এটা অফকোর্স তারা অবশ্যই ব্যবহার করবে। কোস্টারিকা তাদের 100 ভাগ ইলেকট্রিসিটি ব্যবহার করে হাইড্রো ইলেকট্রিসিটি, তারা কোনো পাওয়ার প্ল্যান্ট লাগে না। তাদের এত বেশি ওয়াটার রিসোর্স যে তারা হাইড্রো ইলেকট্রিসিটি দিয়ে তাদের সমস্ত চাহিদা মিটায় পাঁচশো দেশে বিদ্যুৎ কি করতে হবে, এক্সপোর্ট মানে রপ্তানি করবে কোস্টারিকার ক্ষেত্রে। আচ্ছা, এর পরবর্তীটা হচ্ছে জিওথার্মাল এনার্জি। জিওথার্মাল এনার্জি আপনারা কি জানেন পৃথিবীর ভেতরে কি আছে? অনেকের ভিতরে একটা কনসেপ্ট আছে যে ছোটবেলায় আমরা মনে করতাম পৃথিবী সমতল, আমরা এক একটা থালার মধ্যে বসবাস করছিলাম। তো পরবর্তীতে ক্লাসে স্যারেরা বললো পৃথিবী গোল, স্যাররা বলে বিশ্বাস করবো না, দেখতে তো হবে। অ্যাকচুয়ালি পৃথিবী যে গোল, আমরা আসলে এই গোল পৃথিবীতে কীভাবে বসবাস করছি? আমরা আসলে পৃথিবীতে ওর গায়ে গায়ে লেগে আছি। আমার কাছে যেটা উপর মার্কিন যুক্তরাষ্ট্র একটা কাছে সেটা নিয়েছি, তার যেটা উপর আমার কাছে সেটা নিচ্ছি, হ্যাঁ, সে ঠিক আমার উল্টোভাবে ওই দিকে চলেছে। আমি যদি এখানে এভাবে দাঁড়িয়ে থাকি, গোল পৃথিবী এদিকে সেইভাবে দাঁড়িয়ে আছে। এইভাবে করে সব জায়গায় মানুষের দাঁড়িয়েছে দাঁড়িয়ে আছে, কেন? কারণ পৃথিবী আমাদের সবাইকে টানছে, গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে আমরা আটকে আছি। তাহলে এই পৃথিবী একটা যদি গোল হয়ে থাকে ফুটবলের মতো বা কমলা লেবুর মতো, যাই হয়ে থাকে, মাঝখানে কিন্তু থাকতে হবে কি আছে মাটি। হ্যাঁ, মাটি বলতে আমরা যে জিনিসটাকে বোঝাই লাভা। লাভা আমরা আর ম্যাগমাটাকে বলি, এটা একটু ঠিক বলছি, কিন্তু আপনার কনসেপ্টটা ঠিক আছে। মাটি বলতে আমরা যেটাকে বুঝি সেটা হচ্ছে সহজ কথা হচ্ছে পাথরের গুঁড়া, মানে রক বা পাথর বলতে যা বোঝে তার হয়ে যাওয়া অংশই হচ্ছে মাটি। মাটি নিলে আপনি দেখবেন যে ধুই, অ্যাকচুয়ালি এটা কি, এটা হচ্ছে পাথরের কণা। তাহলে মাটি বলতে আমরা যা বোঝাই, এটা পৃথিবীর উপরে সর্বোচ্চ 8 থেকে 10 কিলোমিটার দূরে বা আপেলের চামড়ার মতো। আপেলের চামড়া যেমন পুরো একটা অংশ না, পুরো আপেলের তুলনায় তেমনিভাবে মাটির অংশকে আছে। এরপরে আছে শিলাস্তর। এই শিলাস্তরটা আছে কোনো কোনো জায়গায় এটা 80 কিলোমিটার, কোনো কোনো জায়গায় 400 কিলোমিটার। আমি গল্পটা ধরে নিচ্ছি 300 কিলোমিটারের মতো একটা জায়গা, যেটা হচ্ছে সপ্তশিলা। এরপরে যা আছে সেটাকে আমরা বলি ম্যাগমা। এই ম্যাগমা যখন বাইরে আসে অগ্নুৎপাতের ফলে আর এমনিতে, তখন আমরা বলি লাভা। কিন্তু ভেতরে যখন থাকে সেটাকে বলি ম্যাগমা। ম্যাগমা হচ্ছে কি, প্রচুর হিট, এই যে পাথরটাই গলে আমরা তরল হয়ে গেছে, লাল টকটকে গলে, মানে পাথর গলে সেখানে লাভ হয়ে গেছে, সেটা পানির মতো শরীরের মতো নড়াচড়া করছে, সেই জায়গায় এটা হচ্ছে ম্যাগমা। এই ম্যাগমা এরপরে প্রায় 5000-2000 কিলোমিটার পর্যন্ত শুধু এই নদীত লাভা ম্যাগমা। এরপরে হচ্ছে কোর, আয়রন কোর বলা হয়, অর্থাৎ আমাদের পৃথিবীর একদম মাঝখানে যে গোল একটা শক্ত বল আছে, এটা তরল হয়। এই শক্ত বলটা হচ্ছে সমস্ত ভারী ভারী মৌল সব কিছু দিয়ে তৈরি। উপর দিকে হালকা করে ভাসবে, ভারীগুলো নিচের দিকে তলিয়ে যাবে, তলিয়ে যেতে সব জায়গা থেকে ভারীগুলো মাঝখানে জমা হবে। ভারীগুলো হচ্ছে ওই যে ইউরেনিয়াম কিংবা লোহা, নিকেল, এই ধরনের ভারী মৌলগুলো সে কেন্দ্রে রয়েছে। তাহলে আমরা এইটুকু জানলাম যে আমরা যদি পৃথিবীর ভেতরে যাই তাহলে তাপমাত্রা পাবো, সেখানে প্রচুর হিট হয়েছে। এটার কারণে ওই যে পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তখন যে ভেতরটা গরম ছিল, এই গরমটা এখনো রয়ে গেছে, কারণ ধীরে ধীরে ঠান্ডা হচ্ছে, আরো কয়েকশো কোটি বছর লাগে এটাকে এখন পুরো ভিতরে তাপ রয়েছে। আরেকটা বিষয় হচ্ছে রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল আছে, ইউরেনিয়াম আছে, থোরিয়াম আছে, রেডিয়াম আছে। এই রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়ালগুলো কি করে, তারা তেজস্ক্রিয়তা ছড়ায়, তাই না? এই রুমের ভিতরে যদি আমি এখানে ইউরেনিয়ামের টুকরা রাখি, তাহলে ওপেনভাবে রাখলে আমরা প্রত্যেকেই যে কোনো একটা সময় এসে ক্যান্সারগ্রস্ত হয়ে যাবে, কারণ ইউরেনিয়াম থেকে যে রশ্মিগুলো বেরোচ্ছে
তারা রেডিয়েশন তৈরি করে। এই ধরনের মানে তেজস্ক্রিয় পদার্থ পৃথিবীর ভেতরে তো অনেক রয়েছে, তো সেগুলো যে রেডিয়েশন তৈরি করে, এই রেডিয়েশন করে ভেতরে তাপ তৈরি করে। এই তাপটাকে বলা হয় জিওথার্মাল হিট। তাহলে আমরা যদি কোনোভাবে মাটির নিচে ড্রিল করে একটা পাইপকে ধরুন 10 কিলোমিটার 8 কিলোমিটার ভেতরে প্রবেশ করাতে পারলাম, যেখানে পৌঁছানোর পর দেখলাম যে তাপমাত্রা প্রায় 200-300 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কি হবে, ওই পাইপটি আমি ঠান্ডা পানি দেবো, আরেকটা পাইপ দিয়ে সেটা উঠে আসার ব্যবস্থা রাখতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে ঠান্ডা পানি থেকে উঠে আসার বাষ্প উঠে আসবে, মানে 100 ডিগ্রিতে বাষ্প হয়ে যায়, সেখানে আর কি 200-300 আছে। ওই বাষ্পটা আসার সময় আমি আবার একটা টারবাইন করতে পারবো, এটাও ফ্রি ইলেকট্রিসিটি। শুধু ওই গর্তটা করতে আমার যে খরচ হচ্ছে আর কোনো খরচ হচ্ছে। তবে বাংলাদেশে এরকম কিছু আছে। তারা কি করে নেই, পৃথিবীতে আইসল্যান্ড, নেদারল্যান্ড, তারপরে ইউরোপের দিককার রিং অফ ফায়ার বলতে একটা জায়গা আছে, যেখানে 2-3 কিলোমিটার ঘুরলেই আপনি দেখবেন সেখান থেকে লাফা বের হয়ে আসার সম্ভাবনা আছে। এই জন্য বলে রিং অফ ফায়ার, একটা রিজন রয়েছে ইউরোপের দিকে, মানে খুব ইজিলি জিওথার্মাল এনার্জিকে এক্সট্রাক্ট করা যায়। তো ওই দেশগুলো, আইসল্যান্ড, তাদের 80% এনার্জি তারা জিওথার্মাল এনার্জি থেকে পায়। তারা জাস্ট ড্রিল করে করে ভেতরে পানি পাঠায়, বাষ্প বের হয়ে আসে, সেটাকে টার্বাইন করে ইলেকট্রিসিটি প্রডিউস করছে। এভাবে করে তারা হচ্ছে বিদ্যুৎ তৈরি করছে। বাংলাদেশে এরকম কিছু আছে, বাংলাদেশে জিওথার্মাল রিসোর্স আছে কিনা সেটা নিয়ে এক্সটেন্সিভ রিসার্চ করতে হবে। এখন পর্যন্ত বাংলাদেশের দুটো রিজন দেখা যায় যে জিওথার্মাল একটা হচ্ছে উত্তর পশ্চিম, একটা হচ্ছে দক্ষিণ পূর্ব। উত্তর পশ্চিম অঞ্চলে ধরুন বগুড়া, ঠাকুরগাঁ, দিনাজপুর, এই যে রিজনটা, এই রিজনটা ভেতরে যদি আপনি 1 কিলোমিটার ভেতরে যান, তাহলে তাপমাত্রা 100 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হয়ে যায়, কারণ এটা হচ্ছে পাললিক শিলা কাছাকাছি। একইভাবে যদি আপনি ওই যে দক্ষিণ পূর্ব অংশে আছেন, সেই জায়গাতেও দেখা যায় যে আগে যে আমরা ভূমিকম্পের জন্য বলি না যে মায়ানমারের ওই দিকটা অনেক বেশি ভূমিকম্প প্রবণ, অধিকাংশ ভূমিকম্প মায়ানমারের দিক থেকে আসে, ওই জিনিসটা জিওথার্মালি অ্যাক্টিভ। এই কারণে এই দুটো জায়গায় জিওথার্মাল রিসোর্স আছে। 2009 সালের দিকে ঢাকার একটা কোম্পানি ঠাকুরগাঁয়ে একটা জিওথার্মাল পাওয়ার প্ল্যান্ট করতে চেয়েছে, তো সেটাকে পরবর্তীতে এই প্রজেক্টটা বন্ধ করে দেওয়া হয়। কারণ তারা মনে করেছিল যে জিওথার্মাল এনার্জি থেকে বিদ্যুৎ পাওয়া গেলে বড় প্রক্রিয়া থেকে যে কয়লা দিয়ে আমরা বিদ্যুৎ কেন্দ্র চালাচ্ছি, এটা বুঝতে হবে। বুঝতে হবে যে বিজনেস দিক থেকে লাভবান হবে না, সে কারণে তারা ওটাকে বন্ধ করে দেয়। বড় প্রক্রিয়া কয়লা বিদ্যুৎ কেন্দ্রটাকে চালু রাখে, কিন্তু বড় প্রক্রিয়া কয়লা খনি থেকে যে কয়লা আমরা পাই, সেটা আসলে খুব বেশি আমরা এক্সট্রাক্ট করতে পারি। পরবর্তীতে ওই বিদ্যুৎ কেন্দ্রটাও বন্ধ করে দিতে হয়, সেটি বন্ধ আছে, আমরা কিছু পাই। তো জিওথার্মাল এনার্জি সম্পর্কে জানলাম যে সেখান থেকে আমরা বিদ্যুৎ তৈরি করতে পারি, এটা রিনিউয়েবল সোর্স। আরেকটা হচ্ছে বায়োম্যাস। বায়োম্যাস বলতে যেটা বোঝায়, সেটা বোঝাচ্ছে যে এর সাথে হচ্ছে বায়োলজিক্যাল জিনিস জড়িত। যেমন ধরুন বায়োম্যাস এনার্জির সাথে আমরা সবাই পরিচিত। আমাদের বাংলাদেশে প্রায় 70-60% মানুষজন এখন পর্যন্ত সবথেকে বেশি এনার্জিটা ব্যবহার করে, সেটা হচ্ছে বায়োম্যাস এনার্জি থেকে। কারণ আমরা যে লাকড়ি ব্যবহার করি না, আমাদের গ্রামাঞ্চলে যত মানুষ হচ্ছে রান্নাবাড়ি করে সব লাকড়িতে করে। এই যে এনার্জিটা ব্যবহার হচ্ছে, এটাই হচ্ছে বায়োম্যাস, অর্থাৎ লাকড়ি, খড়, পাতা, এগুলোকে আমরা একসাথে বলি বায়োম্যাস। তাহলে আমরা যদি চুলাতে ধানের কুশ কিংবা খড় বা লাকড়ি, খড়, এসব দিয়ে যদি রান্না করতে পারি, তাহলে আমরা এগুলো পোড়ানোর ফলে কি বয়লারে বাষ্প তৈরি করতে পারবো না? আমরা অনেক রাইস মিল যে থাকে, সেখানে দেখি যে বয়লারে তারা হচ্ছে স্টিম তৈরি করে। একইভাবে বায়োম্যাস পাওয়ার প্ল্যান্ট এই একই সিস্টেম ফলো করে। বায়োম্যাস পাওয়ার প্ল্যান্টে কিছু একটু বড় ওই একটু বড় বয়লার আছে, বড় বয়লারে যখন ধানের সিজন শেষ, তখন আমরা খড় দিয়ে, তার পরবর্তীতে চিকা দিয়ে, অর্থাৎ ধানের যে রাইস ফ্লেক্স সেটা দিয়ে, তার পরবর্তীতে ধানের সিজন শেষ হয়ে গেলে বাকি কোনো শস্য সেটাও যদি না থাকে, তাহলে লাকড়ি বা হচ্ছে গাছপালার টুকরা, পাতা, এসব গ্যাদার করে এই জিনিসগুলোকে একটা
বাষ্প তৈরি করে সেই বাষ্প থেকে বিদ্যুৎ তৈরি করা যায়। ভারতে এরকম বেশ কয়েকটা বায়োগ্যাস পাওয়ার প্ল্যান্ট আছে। তারা কি করেছে, সরিষা সেখানে চাষ করে এবং সরিষার পরে যে সরিষার খড়টুকু থাকে সেটা দিয়ে তারা হচ্ছে পাওয়ার তৈরি করে, এটা হচ্ছে বায়োগ্যাস পাওয়ার প্ল্যান্ট। বাংলাদেশের জন্য এটা খুবই ভালো একটি বিষয়, কারণ আমরা যদি লোকালাইজ পাওয়ার প্ল্যান্ট তৈরি করতে চাই, যে একেবারে গ্রামাঞ্চলের জন্য একটা দুটা ইউনিয়নের জন্য বিদ্যুৎ দরকার, সেই ইউনিয়নে যত এরকম নাকের খরচা তৈরি হচ্ছে সেগুলো দিয়ে একটি পাওয়ার প্ল্যান্ট তৈরি করলাম, তাহলে যেটা হয় ওই ইউনিয়নের বিদ্যুৎ চাহিদা সে নিজেই লাভ করতে পারবে। এই জন্য বাংলাদেশে ওই বায়োগ্যাস পাওয়ার প্ল্যান্ট প্রমিসিং একটা বিষয়। আরেকটা হচ্ছে বায়োগ্যাস। বায়োগ্যাসটা কীরকম, বাংলাদেশে অনেকে ক্যাটেগরাইজ করে, ক্যাটেগরাইজিং করে দেখা যাচ্ছে যে তারা যে গোবরটা তৈরি করছে এই গোবরটা দিয়ে বায়োগ্যাস তৈরি করে, এটা দিয়ে আমাদের রান্নার কাজ যেমন করে বিদ্যুৎ তৈরি করতে পারে। বায়োগ্যাস থেকে সরাসরি জেনারেটর চালানো যায়, গ্যাসটা বার্ন করে সেখান থেকে হচ্ছে বিদ্যুৎ তৈরি করা যায়। তাহলে বায়োগ্যাস থেকেও আমাদের বিদ্যুৎ তৈরি করা সম্ভব। আরেকটা বিষয় থাকে বায়োগ্যাসের ভিতরে, বায়োগ্যাসের ভিতরে সেটা হচ্ছে বায়োডিজেল। ব্রাজিল পৃথিবীতে সব থেকে বেশি বায়োডিজেল প্রডিউস করে। বায়োডিজেল কি, যেমন ধরুন ভুট্টা বা আখ বা খোসা, তারপরে হচ্ছে সয়াবিনের বিশেষ কিছু জাত, এগুলো চাষ করার পর যে এগুলো থাকে, ভুট্টা নেওয়ার পর যে অংশগুলো থাকে সেগুলোকে ফার্মেন্টেশন পদ্ধতিতে বা গাজন পদ্ধতিতে সেখান থেকে সরাসরি এথানল, মিথানল এই ধরনের অ্যালকোহল তৈরি করা যায়। অনেকটা হচ্ছে আপনার মদ তৈরি করার মতো, কিন্তু অ্যালকোহল মানে কিন্তু সেটা আগুনে জ্বলে। তো আমরা যদি ওই এথানল মিথানলটাকে আরেকটু পরিশোধন করে সরাসরি হাইড্রোকার্বনে কনভার্ট করতে পারি, অর্থাৎ সরাসরি তেলে কনভার্ট করা যায়, অর্থাৎ যে তেল আমরা ব্যবহার করি কেরোসিন বা পেট্রোল হিসেবে, সেগুলো কিন্তু হাইড্রোকার্বন। তো ব্রাজিল সেটাই করে, ওই জায়গাতে ফার্মেন্টেশনের পর তারা বায়োডিজেল তৈরি করে। এই বায়োডিজেল দিয়ে তাদের গাড়ি ঘোড়াগুলো চলে, তাদের তেল বিদ্যুতের সাপ্লাই করে। তো বাংলাদেশেও আমরা বাংলাদেশে আবশ্যক করতে একটু সমস্যা আছে, কারণ তাহলে কি হবে, আমাদের যেখানে আমরা ধান চাষ করি সেই জায়গায় ধান চাষ না করে ভুট্টা চাষ করতে হবে, এটা আমাদের সিকিউরিটির জন্য ক্ষতি হয়। সেই কারণে আমরা বায়োডিজেল বা এই ধরনের জায়গায় সরাসরি সেটা না করে আমরা আরেকটা নতুন পদ্ধতি ফলো করতে পারি, সেটা হচ্ছে শৈবাল দিয়ে, অ্যালগি দিয়ে। শৈবাল কি করে জানেন, সেটা হচ্ছে শৈবাল সূর্য থেকে এনার্জি নেবে, বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নেবে এবং সে পানি নেবে, এই তিনটাকে সে মার্জ করবে, করে সে হচ্ছে অ্যালকোহল প্রডিউস করবে। ওই একইভাবে যেটা অ্যালকোহলটা তৈরি করে সেটাকে আমরা পরে প্রসেস করে হাইড্রোকার্বন। আমাদের মাশাআল্লাহ বিশাল একটা সমুদ্র আছে, সেখানে আমরা সিউইড কিংবা এই ধরনের কিছু অ্যালগি চাষ করতে পারি। এই সমুদ্র অঞ্চলে দেখা যাচ্ছে আপনারা বিভিন্ন এলাকা জুড়ে যদি শৈবাল চাষ করেন, সেই শৈবালগুলো থেকে আমরা হাইড্রোকার্বন করে বায়োফুয়েল তৈরি করতে পারি। আরেকটা নতুন সিস্টেম এসেছে, সেটাকে বলা হয় হচ্ছে হাইড্রোপনিক সিস্টেম, অর্থাৎ মাটি ছাড়াই হচ্ছে আপনার গাছপালা তৈরি করার একটা সিস্টেম, সেটা কি করে, যে ধরুন আপনার পুকুর আছে, এই পুকুরে আপনি শৈবাল চাষ করেন, তাহলে আপনি একটা পুকুরের মাত্রা ধরে এই নিবেশনের পুকুর, এখানে যত শৈবাল চাষ করতে পারবেন, সেটাকে তারা আরো করে বাড়ানো যায়। সেই সিস্টেম হিসেবে তারা বলেছে কি, এই পুকুরের উপর মাথার উপরে আরেকটা এরকম ফ্লোর তৈরি করে, এই ফ্লোরের মধ্যে পানি সরিয়ে দিয়ে সেখানে শৈবাল চাষ করে, তারপর আরেকটা ফ্লোর, তারপর আরেকটা ফ্লোর করে 10-12 তালা পর্যন্ত হচ্ছে পুকুরের উপরে আপনি এক একটা তালা করছেন। এই তালাটা সিমেন্ট দিয়ে হয়, এটা আপনি বাঁশ দিয়ে চাটাই দিয়ে করতে পারেন, জাস্ট তার উপর পানি থাকতে পারলে হবে, কিছু পরিমাণ পানি, এই পানির উপরে শৈবাল চাষ করবে। তাহলে একই জায়গায় একই পরিমাণ জায়গায় আমি অনেক বেশি শৈবাল চাষ করতে পারছি, সেই শৈবাল থেকে আমি বায়োফুয়েল তৈরি করতে পারছি। এই জন্য এক নতুন কাজ এসেছে, সেটা হচ্ছে এনার্জি ফার্মার। আগে ফার্মাররা কৃষক ধান চাষ করতো, ধান নিয়েই বিজনেস করতো, এখন ফার্মার সে এনার্জি নিয়ে বিজনেস করবে। কারণ সে দেখা যাচ্ছে তার পুকুরে সে নিচে মাছ চাষ করছে, পুকুরে সেই শৈবাল থেকে যে বায়োফুয়েল পাচ্ছে সেটা সে বিক্রি করছে, তার ঘরে ছাদে চালে যে হচ্ছে সোলার প্যানেল আছে সেখান থেকে সে এনার্জি জাতীয় দিতে পারছে। সব কিছু মিলে একজন ফার্মার সে এনার্জি ফার্ম করতে পারে। জার্মানিতে এই সিস্টেমটা আছে, এই কারণে জার্মানিতে এনার্জি ফার্মার নামে এক নতুন পেশাই তৈরি হয়েছে। সরকার তাদেরকে বলেছে যে ফার্মার তার জমির পাশে আইগুলোতে সোলার প্যানেল তৈরি করবে, তাকে তার কাছ থেকে সরকার কিছু কিনে নেবে
যে সাধারণ গ্রিডে যে বিদ্যুৎ থেকে তারা কিনে নিচ্ছে তার থেকে বেশি দাম থাকে। ধরুন আমি ফ্যান চালানোর জন্য যে বিদ্যুৎ কিনছি গভর্নমেন্টের কাছ থেকে, তারা পার ইউনিট আমার কাছ থেকে দাম নিচ্ছে ধরুন 5 টাকা বা 6 টাকা। আমি 6 টাকা পে করছি প্রতি ইউনিটের জন্য। আমি যখন 1 ইউনিট বিদ্যুৎ তাকে বিক্রি করবো গভর্নমেন্টকে, সে আমাকে 60 টাকা 8 টাকা দেবে। অলওয়েজ আমাকে গ্যারান্টি দিচ্ছে যে আমি যদি বেশি লাভবান হই। এর ফলে কি হয়, প্রতিটা ফার্মার অনেক লাভের বিজনেস তার আয়ের পাশে সোলার প্যানেল লাগানো শুরু করেছে। আলটিমেটলি বিশেষ জার্মানিতে বিশাল পরিমাণ এনার্জি এক্সেস থেকে যায়। এবার আমরা তেলে বা গ্যাসে বা কয়লায় যেগুলো চলতো এই পাওয়ার প্ল্যান্টগুলো বন্ধ করে দেয়, এনার্জি এক্সেস তখন তারা সেগুলো বন্ধ করে দেয়। আলটিমেটলি কি হচ্ছে, আমার তেল কিনতে হচ্ছে না, গ্যাস কিনতে হচ্ছে না, আমার লাভ। আলটিমেটলি সরকার লাভবান হচ্ছে, ফার্মার লাভবান হচ্ছে, দেশের ইমপ্রুভমেন্ট হচ্ছে। এই সিস্টেমটাকে বলা হয় ফিডিং ট্যারিফ। এই সিস্টেমটা বাংলাদেশে প্রবর্তন করার জন্য চেষ্টা করা হচ্ছে। আচ্ছা, এটা গেল। আর কয়েকটা রিনিউয়েবল সোর্স সম্পর্কে আপনাদেরকে একটু আইডিয়া দিই। তার মধ্যে একটা হচ্ছে টাইডাল এনার্জি। আমাদের জোয়ার ভাটা হয় না, দিনে দুবার জোয়ার দুবার ভাটা হয়। এই জোয়ার ভাটার সময় কি হয়, পানির উচ্চতা বেড়ে যায়, ভাটার সময় কমে যায়। তাহলে আমরা যদি একটা বাঁধ দিতে পারি, ধরুন কোনো একটা নদী যেটা সমুদ্রের সাথে লাগানো, জোয়ার সময় যার উচ্চতা বেড়ে 5 ফিট হয়ে গেছে, 5 মিটার হয়ে গেছে, বাঁধ দিয়ে দিলাম, তাহলে পানিটা নেমে গেল, কিন্তু এ পাশে পানি হচ্ছে 5 মিটার। তাহলে কি করবে, এটা ফল খুলে দিলে পানি নামা শুরু করবে এবং ওইটা আহ্বান করে তৈরি হবে। আবার যখন এদিকে উচ্চতা বেড়ে যাবে তখন এই দুপাশ থেকে আমি এটা ছাড়া যাবে। এটা হচ্ছে জোয়ার ভাটার এনার্জি। বাংলাদেশ কোস্টাল লাইন তো অনেকখানি আমাদের এই জায়গাগুলো থেকে আমরা ব্যবহার করতে পারবো। মজার বিষয় হচ্ছে বাংলাদেশ কোস্টাল প্রচুর নদী আছে। আমাদের সুন্দরবন থেকে কত নদী হচ্ছে ইয়েতে পড়েছে, তাই না, বঙ্গোপসাগরে পড়েছে। আরেকটা এনার্জি হচ্ছে ওয়েভ এনার্জি, অর্থাৎ সমুদ্রের যে ঢেউ, এই ঢেউয়ের থেকে এনার্জি নেওয়া। ধরুন একটা ঢেউয়ের একটা মোশন আছে, অর্থাৎ ছন্দ আছে। তো আমরা যদি একটা কাজ করতে পারি, একটা উপরে এরকম ফ্লোটিং নৌকার মতো একটা কিছু, যা হচ্ছে ঢেউয়ের সাথে নিচে ওঠানামা করতে পারে, ওর নিচে যদি আমরা একটা হচ্ছে যে পিস্টন চলার মধ্যে এরকম একটা পিস্টনটা যেভাবে চলে, এরকম একটা সিস্টেম যদি তৈরি করে দেওয়া যায়, তাহলে ঢেউয়ের সাথে সে ওঠানামা করবে আর এর নিচে সে একটা চাকা পড়বে। ওই চাকা সেটাকে আমরা বলি ওয়েভ এনার্জি। স্পেনে এই ধরনের সিস্টেম আছে, তারা সেখান থেকে বিদ্যুৎ তৈরি করছে। আমাদের দিকে ওয়েভগুলো অনেক ভালো। আমাদের ওয়েভের হচ্ছে উচ্চতা প্রায় 2 থেকে 3 মিটার পর্যন্ত থাকে। এটা ওয়েভ এনার্জি ভালো জায়গা। আরেকটি আর দুটো সেটি হচ্ছে ওয়েস্ট টু এনার্জি, ময়লা থেকে দিকে। শহরাঞ্চলে প্রচুর ময়লা তৈরি করি আমরা, মানুষেরা খুবই খারাপ, অনেক ময়লা তৈরি করি। এই ময়লাগুলো আমরা কি করি, আমরা দেখেছি যে সিটি কর্পোরেশন তারা হচ্ছে এগুলোকে নিয়ে যে একটা নির্দিষ্ট ডাম্পিং এরিয়া থাকে সেখানে তারা চলে যায়। সাধারণত স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে কোনো একটি শহরে যে ডাম্পিং এরিয়া থাকবে তার উচ্চতা 10 মিটার পর্যন্ত যদি হয় তাহলে আমরা বলি স্ট্যান্ডার্ড। তো বাংলাদেশে হয়েছে ঢাকা শহরে আপনার কেরানীগঞ্জে আরও কিন্তু সাবান পার হলে, আমি বাজার পার হলে এই জায়গায় 70 মিটারের বেশি উঁচু হয়ে গেছে। কয়েকদিন আগে আমাদের নবায়নযোগ্য শক্তি একটি এক্সপো ছিল, সাহিত্য ব্যবসায় সে এসে বলতেছে যে ময়লা দিয়ে কিছু একটা করেন, আমি ময়লা রাখতে পারছি, এত বেশি হয়ে গেছে কিছু একটা করেন। তো তারা পরবর্তীতে কেরানীগঞ্জে একটা পাওয়ার প্ল্যান্ট তৈরি করেছে অলরেডি, এটা বছরের শেষের দিকে হচ্ছে তৈরি করবে। সেটা হচ্ছে ময়লা থেকে এনার্জি। ময়লার ভিতরে 2 ধরনের জিনিসপত্র, 3 ধরনের জিনিসপত্র থাকতে পারে। এক হচ্ছে যে পচনশীল, যেমন হচ্ছে আমরা যে ফলের শাক বিশেষ, আরেকটা হচ্ছে অপচনশীল। এই অপচনশীল ভেতরে দুটো আছে, একটা হচ্ছে যেটা পোড়ানো যায়, একটা পোড়ানো যায় না। যেমন মেটাল কিংবা কাঁচ পোড়ানো যাবে না, আর কাগজ পাতি আছে, সরি কাঠের টুকরা, অনেক কিছু পোড়ানো যায়। তাহলে 3টার ভিতরে একটা জিনিসকে আমি কোনো কাজে লাগাতে পারতেছি না, সেটা হচ্ছে মেটাল এবং গ্লাস। এটাকে যদি আমরা আলাদা করে দিতে পারি তাহলে যেটা পচনশীল সেটাতে আমি বায়োগ্যাস তৈরি করতে পারবো, আর যেটা পোড়ানো যায় সেটাতে একইভাবে বায়োগ্যাস পাওয়ার প্ল্যান্ট যেভাবে বলেছিলাম, এটাকে পুড়িয়ে সেখান থেকে বয়লারে বাষ্প তৈরি করে সেটা দিয়ে বিদ্যুৎ তৈরি করতে পারবো। এভাবে ওয়েস্ট টু এনার্জি বা মিউনিসিপ্যাল পাওয়ার প্ল্যান্ট বলা হয় এটাকে, এভাবে কাজ করে। এই জিনিসটা কিন্তু খুব ইনোভেটিভ,
দেশ যারা মেট্রোপলিস তাদের এরকম একটা প্ল্যান্ট থাকেই, কারণ কয়লাকে তারা এভাবেই ব্যবহার করে। এই গেল হচ্ছে নবায়নযোগ্য শক্তির একটা আউটলাইন, যে এই যে এতগুলো রিসোর্স আছে নবায়নযোগ্য, আর আমরা শুধুমাত্র পড়ে আছি সেই ডাইনোসর জুসের উপরে, মানে কয়লা গ্যাসের তেলের উপরে। নবায়নযোগ্য শক্তি এতগুলো সোর্স থাকা সত্ত্বেও আমরা কেন এগুলোকে ব্যবহার করি না? আর নিশ্চয়ই আমাদের পলিসিতে কোনো ধরনের সমস্যা আছে। এই পলিসিগুলোর মধ্যে প্রথম সমস্যা বা কোয়েশ্চেন যেটা মানুষের সামনে আসে সেটা হচ্ছে রিনিউয়েবলের যে অনেক কস্ট। মানুষ মনে করে যে নবায়নযোগ্য শক্তির জন্য একটা পাওয়ার প্ল্যান্ট করতে গেলে আমরা অনেক খরচ করতে হবে। বাস্তবতা কি তাই? আমরা যদি দেখি যে আমরা একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করছি পুকুরে, এটা যদি করতে আপনারা জানেন কত খরচ হচ্ছে? 1,20,000 কোটি টাকা দিয়ে আমরা প্রায় 2,400 মেগাওয়াট বিদ্যুৎ পাবো। এটা হচ্ছে ইনসেইন অ্যামাউন্ট অফ টাকা। মানে এই টাকায় যদি হচ্ছে সোলার প্ল্যান্ট করা যায় তাহলে পুরো একটা বিভাগকে সোলার প্ল্যান্টের দিকে দেওয়া সম্ভব। সেই জায়গায় আলোচনা করছিলাম আমরা এই সময় বলে যদি উত্তর পাওয়ার প্ল্যান্ট আমরা ভাব দেখানোর জন্য করে থাকি যে না আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে, ওকে সমস্যা নেই, কিন্তু যদি বলে যে বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য সেটা করছি তাহলে আমার কাছে মনে হয় অনেক প্রশ্ন আছে। এই জায়গায় আসলে কস্টের ক্ষেত্রে যদি আমরা দেখি নবায়নযোগ্য শক্তি এগুলো হচ্ছে প্রযুক্তি, টেকনোলজি, যে সোলার প্যানেল কিংবা উইন্ড মিল অথবা যে টারবাইনগুলো ব্যবহার করবো এগুলো সবই তো প্রযুক্তিগত পণ্য, তাই না? তার মানে আমি যত বেশি এগুলোকে প্রোডাকশন করবো দামটা তো কমে আসবে যে কোনো প্রযুক্তির মতোই। যেমন মোবাইল ফোন যত বেশি প্রডিউস হবে এর দাম তত কমে আসবে। আর কয়লা, গ্যাস বা তেল এগুলো হচ্ছে রিসোর্স, আপনি যত বেশি এগুলো ব্যবহার করবেন দাম তত বাড়তে থাকবে, কারণ যত ব্যবহার করবেন কমতে থাকবে। তাই একটা সময় আসবে, এই যে আমি বলেছি যে 2030 সালের মধ্যে গ্যাসকে হচ্ছে আমরা আর পাবো না, এর বহু আগেই আমরা গ্যাস উত্তোলন করা থামিয়ে দেবো। কেন জানেন? কারণ গ্যাসের দাম তখন এতই হবে ইকোনমিক্যালি সেটা ফিজিবল হবে না। এই জন্য অনেকেই বলে যে প্রায় 10% বা 15% পরিমাণ কয়লাতে মাটির নিচেই থেকে যাবে, কারণ এরই ভেতরে এগুলোর দাম এত বেশি হয়ে যাবে এবং মানুষ রিনিউয়েবল সোর্সের থেকে এত বেশি ঢুকে যাবে যে ওগুলো তুলে মানুষ আর বিজনেস করতে চায় না। তো সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে আমরা বলি যে আমাদের কাছে যে সোর্স আছে এটা শেষই করতে পারবো না। আর দেখুন কয়লা, তেল বা গ্যাসের দাম আন্তর্জাতিক মার্কেটের উপর ডিপেন্ড করে। এই দামের উপর নিয়ন্ত্রণ খুব কম লোকের আছে, এগুলো হচ্ছে আমাদের রাষ্ট্রের উপর নেই। কিন্তু যদি আমরা রিনিউয়েবল সোর্সের কথা বলি, আমরা ওই কিনে আনার সময় যে টাকা দিয়ে কিনে আনলাম এরপর আবার আর কিছু খরচ নাই, এরপর আমি কারোর উপর ডিপেন্ডেন্ট না। আমি সোলার প্যানেল আমার ঘরের চালে লাগিয়েছি, 20 বছর পর্যন্ত আমি সেখান থেকে ইলেকট্রিসিটি পাবো, আমি আর কারো ধার ধার করবো। এই জায়গায় হচ্ছে রিনিউয়েবল এনার্জির সৌন্দর্য। এখানে আরেকটি বিষয় বলে সেটা হচ্ছে যে রিনিউয়েবল এনার্জিতে আপনার অপারেশন কস্ট না। যেমন ধরুন আপনি রামপাল পাওয়ার প্ল্যান্ট করলেন, মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্ট করলেন, এই প্রায় 14,000 আর 15,000 কোটি টাকা দিয়ে পাওয়ার প্ল্যান্ট করার পরে তো সব শেষ না। মাসে মাসে আপনাকে কয়লা কিনে আনতে হবে, অ্যাকচুয়ালি দৈনিক কিনে আনতে হবে। কয়লা প্রতিদিনের জন্য প্রায় 50 কোটি 30 কোটি টাকার কয়লা আনা হচ্ছে, ইম্পোর্টেড কয়লা, সেটা বাইরে থেকে নিয়ে আসে। বাংলাদেশে আমরা নিজের পাওয়ার প্ল্যান্ট নিজের কয়লা দিয়ে চালাতে পারছি না, বাইরে থেকে নিয়ে আসছি। তার মানে যতদিন পর্যন্ত এই পাওয়ার প্ল্যান্টগুলো থাকবে আমাদের অন্যের উপর ডিপেন্ডেন্ট থাকতে হচ্ছে। দৈনিক একটা খরচ আছে ওই জ্বালানিটা কেনার জন্য, গ্যাস কিনতে হতে পারে, তেল কিনতে হবে, হ্যাঁ, এই কেনার জন্য খরচ আছে। কিন্তু রিনিউয়েবল সেক্টরের জন্য সেই খরচগুলো না, একটা উইন্ডমিল বসে দিয়েছে, কিন্তু বাতাসের জন্য তো আপনি সৃষ্টিকর্তাকে ট্যাক্স দিচ্ছেন না, বা সূর্যের জন্য তো আপনি কাউকে টাকা দিচ্ছেন না, সূর্যের আলো ফ্রি, বাতাস ফ্রি, টাইডাল ওয়েভ কিংবা এনার্জি সব কিছু ফ্রি। সেই জায়গা থেকে রিনিউয়েবল এনার্জি সেক্টরে আমি যদি কিউমিটারি বা একের পর এক বছরের পর যোগ করে যদি বলি যে শেষ পর্যন্ত কোনটা বেশি মানে কস্টলি হয়ে যায়, তাহলে অবশ্যই সেগুলো হচ্ছে নন রিনিউয়েবল সোর্স, তাই না? কারণ আপনি শুধু দেখছেন যে মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্ট করতে 15,000 কোটি টাকা লাগছে, তো এটা 14-15 বছর পর্যন্ত তার লাইফ টাইমে সে কত টাকা খরচ করবে সেটা তো আপনি বলছেন না। সব যোগ করে বললে অবশ্যই অনেক বেশি হবে। সেই জায়গায় আমি যদি বলি 15,000 কোটি টাকা দিয়ে আপনি সোলার পাওয়ার প্ল্যান্ট করবো, বায়ু কল করবো, সেই কলটা আগামী 20-25 বছর তার লাইফ টাইমে শুধুমাত্র মেইনটেন্যান্স কস্ট ছাড়া তার কিছু খরচ হচ্ছে না। মেইনটেন্যান্স করতে কি প্রতি 2,000% খরচ না হয়ে তাকে গিয়ে ঠিক করে আসা। এই জায়গায় হচ্ছে কস্টের বিষয়টা। আর এটা হচ্ছে জায়গা নিয়ে মানুষ বলে যে হ্যাঁ সোলার পাওয়ার প্ল্যান্ট তো অনেক জায়গা নষ্ট হবে, আপনি যেখানে ধান চাষ করছেন সেই জায়গায় সোলার পাওয়ার প্ল্যান্ট করবেন না, এটা
সোলার এনার্জির জন্য 1 মেগাওয়াট বিদ্যুৎ পেতে গেলে আমাকে প্রায় 3 একর জায়গা জুড়ে সোলার প্ল্যান্ট করতে হবে। কিন্তু আপনি যদি অন্যান্য পাওয়ার প্ল্যান্টের কথা চিন্তা করেন, সেগুলোর জন্য সেগুলোতেও তো অনেক বেশি জায়গা লাগে। কীভাবে? কারণ কয়লা পাওয়ার প্ল্যান্ট আপনি সব জায়গায় করতে পারবেন না, তেল পাওয়ার প্ল্যান্ট, গ্যাস পাওয়ার প্ল্যান্ট সবখানে করতে পারবেন না। এর জন্য ফিজিবল কিছু সাইট আছে নদীর পাশে, পোর্টের পাশে, এবং এমন কোনো জায়গায় যে শহর থেকে দূরে দূষণ না হয়, এরকম জায়গায় শুধুমাত্র সেই ধরনের পাওয়ার প্ল্যান্ট করা যাবে, তাই না? আর বাকি সারা বাংলাদেশে সব জায়গায় সেটা করা যাবে না। রিনিউয়েবল সোর্স যে কোনো জায়গায় করা সম্ভব। সোলার পাওয়ার যে কোনো জায়গায়, আপনার ঘরের চাল থেকে শুরু করে যে কোনো জায়গায়, ক্যানেলের উপর অর্থাৎ খালগুলোর উপরে ফ্লোটিং সোলার প্যানেল থাকতে পারে, যেখানে নদী আছে। অর্থাৎ এর জায়গার যদি বিবেচনা করি, তাহলে অবশ্যই মানে কম্পারেটিভলি বলতে গেলে রিনিউয়েবল এনার্জি বেশি জায়গা লাগছে, কিন্তু তার অপশন তো অনেক বেশি, অনেক জায়গা মানে তার জন্য ওপেন আছে। কিন্তু কয়লা পাওয়ার প্ল্যান্ট বা বাকিগুলোর জন্য তো সেই জায়গা ওপেন না। যেমন ধরুন রামপাল পাওয়ার প্ল্যান্টে আমরা বলছি এখানে পরিবেশগত সমস্যা আছে, তারপরে এখানে সরিয়ে অন্য জায়গায় নিচ্ছে না, অন্য কোন জায়গায় নেবে, আশপাশে তো আর কোনো জায়গা ফিজিবল হচ্ছে না। কিন্তু যদি এরকম হয়, কেউ বললো রামপালে সোলার পাওয়ার প্ল্যান্ট করছি, কেউ বললো আমি এখানে করতে দেবো না, সেগুলো ওকে ফাইন, কারণ আমি একটু সরিয়ে অন্য জায়গায় করবো, আরেকটা জায়গায় এটা করা পসিবল। এই হচ্ছে জায়গা নিয়ে সমস্যার কিছু। তাহলে কস্ট অ্যানালিসিসে আমরা যদি দেখি যে আমরা বলছি যে রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে অনেক বেশি খরচ হচ্ছে, আলটিমেটলি আমাদের পাওয়ার প্ল্যান্টগুলো করার ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে আমরা নিজেরা টাকা দিই না, এটা আসলে কি করেন ইনভেস্টমেন্ট, তাই না? অন্য কোনো দেশ আমাদের এখানে এসে ইনভেস্ট করে, তার মানে আলটিমেটলি টাকাটা তো আমি কার কাছ থেকে আসলে এটা আমার মাথা ব্যথা না। আমি যদি বলি যে আমার এখানে আমি কয়লা পাওয়ার প্ল্যান্ট করবো না, আমি এখানে রিনিউয়েবল পাওয়ার প্ল্যান্ট করবো, তাহলে অনেক অনেক কোম্পানি আছে চায়না, ইউএসএতে, ইউরোপে, তারা সবাই বসে আছে এসে এখানে পাওয়ার প্ল্যান্ট করার জন্য। তার মানে অ্যাকচুয়ালি আমার টাকা খরচ হচ্ছে না, ইনভেস্টারদের টাকা তারা এখানে ইনভেস্ট করবে, তারা এসে এখান থেকে আলটিমেটলি তাদের বেনিফিটটুকু নিয়ে যাবে, আমরা বিদ্যুৎ পাবো, এইটুকুই তো বিষয়। আলটিমেটলি তারা যে বলে যে আমরা গরিব দেশ, আমরা রিনিউয়েবল এনার্জি এই টাকা বিয়ার করতে পারবো না, প্রথমে আমরা বলেই দিলাম যে রিনিউয়েবল এনার্জি খুব বেশি খরচ হয় না, এবং দ্বিতীয়ত এই যে ইনভেস্টমেন্টটুকু এটা তো আমরা নিজে করছি না, এটা আসছে পরের ইনভেস্টমেন্ট থেকে। তো আলটিমেটলি এটা নিয়ে আসলে আমাদের টেনশন কেন আছে? এটার সমস্যাটা হচ্ছে আমরা পরিবর্তনটাকে মেনে নিতে পারি না। আমরা ধরে নিয়েছি আমাদের ইনফ্রাস্ট্রাকচার এটা এত বেশি হাইড্রোকার্বনের উপর ডিপেন্ডেন্ট, এত বেশি কার্বনের সাথে রিলেটেড, যে আমরা এখান থেকে বের হয়ে যে নতুন কোনো একটা সিস্টেমে যাব, এই পরিমাণ মেরুদণ্ড আমাদের জন্মায়। আমরা এখনো চিন্তা করতে পারি না যে এর বাইরে অন্য কিছু একটা আছে। অথচ বিশ্বে বিভিন্ন জায়গায় কিন্তু এই ধরনের পাওয়ার প্ল্যান্টগুলো চলছে, এগুলো অনেক বেশি সফল হচ্ছে। আমার কথা কনক্লুশনে যদি আসতে চাই ইয়েতে, সেটা হচ্ছে যে এই যে এনার্জি পলিসিগুলো আমরা নিচ্ছি, এনার্জি পলিসিটা আমরা ঠিক করেছি আমাদের যে পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান রয়েছে 2040 পর্যন্ত আমরা এক্সটেন্ড করে কী কী করবো। তার মধ্যে আমরা দেখছি বাংলাদেশে তারা বলছে যে 10% বিদ্যুৎ তারা রিনিউয়েবল সোর্স থেকে নেবে, এবং 2020-এর ভেতরে প্রায় 2000 মেগাওয়াট বিদ্যুৎ রিনিউয়েবল সেক্টর থেকে নিতে চায়। তখন আমাদের টার্গেট হচ্ছে 20,000 মেগাওয়াট, এখন 15,000, তো 2020-টা হচ্ছে 20,000 মেগাওয়াট হবে। তাহলে 20,000 মেগাওয়াট বিদ্যুতের ভেতর 2000 মেগাওয়াট বিদ্যুৎ আমরা রিনিউয়েবল সেক্টর থেকে নেব, এটা সরকারের প্ল্যান। এই মাস্টার প্ল্যান ফেল করলে সরকারকে জবাবদিহি করতে হবে। তো এখন পর্যন্ত আমরা দেখি সোলার থেকে আমরা 450, হাইড্রো থেকে 220, এবং বায়ুকল থেকে 10 মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছি। আর সব কম্বিনেশন করে খুব কম, আমাদেরকে আরও বেশি দৌড়াতে হবে আর এই জায়গায়। তো এই জায়গায় পলিসিতে আমাদের কাছে সমস্যাটা যা, বাকি সেক্টরগুলো যদি দেখি, এই 10% হলো রিনিউয়েবল, বাকি 10% তারা বলছেন ইম্পোর্টেড, অর্থাৎ আশপাশ থেকে ইম্পোর্ট করবো, ক্রস বর্ডার এনার্জি, ভারত থেকে নেব, নেপাল থেকে নেব, এরকম। আর বাকিগুলোর মধ্যে রয়েছে কয়লা থেকে নেব 50%, বাকিগুলো গ্যাস। এই জায়গায় কয়লা যে অংশটুকু আছে, আমাদের এখন কথা হচ্ছে এই জায়গায় আমাদেরকে একটু ছাড় দিতে হবে। কয়লার ক্ষেত্রে আমরা আরও কমিয়ে আনতে পারি কয়লার উপর ডিপেন্ডেন্স, কারণ কয়লা আমাদের নিজস্ব, আমাদের ডোমেস্টিক কয়লা আমরা ব্যবহার করতে পারছি না, ইম্পোর্টেড কয়লার উপর আমরা নির্ভর করে আছি। এরকম সিচুয়েশন থেকে বাংলাদেশকে বের হয়ে আসতে হবে, কারণ সেটা যদি না পারি তাহলে এটা সাস্টেইনেবল হবে না, এবং এটা বিদ্যুতের দামও আমাদের নাগালের ভেতরে থাকবে না। এই জায়গা থেকে জ্বালানি স্বনির্ভর যদি হতে হয় আমাদেরকে, তাহলে আমাদের এই রিজনের রিসোর্সের উপর ডিপেন্ড করাটাই জরুরি। সেই কারণে
আমরা মনে করি রিনিউয়েবল এনার্জি ইজ দ্য ফিউচার। এখন আপনাদের সিদ্ধান্ত, আপনারা আসলে কোন ভবিষ্যৎটা বেছে নেবেন। ধন্যবাদ। আমরা মূল যে সেশন সেটি